আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী ভাইয়া ও আপুরা, ভাইয়ার কথা কি শোনা যাচ্ছে? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, শুভ অপরাহ্ন সবাইকে, গুড আফটারনুন। দেখা যাচ্ছে আমাকে? আচ্ছা, ভাইয়ার কথা এবং বোর্ডটা কি ক্লিয়ার আছে কিনা আমাকে একটু কাইন্ডলি জানাবেন। নমস্কার ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম। আশা করি সবাই ভালো আছেন। আমার কথা কি শোনা যাচ্ছে কিনা আমাকে তাড়াতাড়ি জানান। ইয়েস, জি ভাইয়া, জি ভাইয়া। ওকে, তাহলে ঠিক আছে। আমরা গত ক্লাসে আমাদের নিউটনীয় বলবিদ্যা আসলে অনেক দেরি হয়ে গেছে। ঈদের আগে আমরা ক্লাসগুলো করেছিলাম এবং ঈদের পরে দেখা গেছে বিভিন্ন কারণে আমরা ক্লাসগুলা রেগুলারলি কন্টিনিউ করতে পারিনি। তো আমাদের ইচ্ছা আছে ইনশাল্লাহ এই সপ্তাহের মধ্যে নিউটনীয় বলবিদ্যার যত থিওরি আছে, বাকি বেশি থিওরি নেই, তারপরে যা বাকি আছে এবং যে সকল ম্যাথস করানো লাগবে বা করলে ভালো হবে ভাইয়া সেগুলো করাই দেবো এই সপ্তাহের মধ্যে। তো অলরেডি আপনারা একটা রুটিন পেয়ে গেছেন। তো আজকে আমাদের হচ্ছে ফিজিক্স বিবর্ধন কোর্স ক্লাস নম্বর 11। তো আমরা ইনশাল্লাহ ক্লাসটা এখন শুরু করব, ঠিক আছে? আপনারা সবাই ভাইয়ার সাথে থাকেন। আর হচ্ছে যে একটা কথা বলে নিই যে ভাইয়ার ফোনে একটু সমস্যা, বুঝতে পারছেন? তো দ্যাটস ওয়াই দেখা যায় যে মানে আমার কমেন্টগুলো লোড হয় না বা আমার ফোনটা হচ্ছে অত বেশি রেসপন্স করতে পারে না, যে কারণে দেখা যায় আপনাদের অনেকের কমেন্ট হয়তো আমি এখন দেখি না কিন্তু পরে দেখি, ঠিক আছে? তো আপনারা আপসেট হবেন না, আমি পরবর্তীতে কিন্তু কমেন্টগুলো চেক করি এবং যদি মনে হয় যে না এই প্রশ্নটা যৌক্তিক এবং এই প্রশ্নটা দরকার খুব বেশি, তখন আমি আজকে এই জিনিসটা বলে দিই আপনাদেরকে বা চেষ্টা করি বলে দেওয়ার জন্য, ঠিক আছে? তো আপনারা টেনশন নেবেন না, আপনারা কমেন্ট করবেন ধুমায়া এবং ভাইয়া ইনশাল্লাহ যতটা পারি দেখবো এবং যেগুলো দেখতে পারবো না এখন সেগুলো পরে দেখে দেবো, ঠিক আছে? টেনশন নেই, ঠিক আছে? তাহলে আচ্ছা ভাইয়া ক্লাসটা শুরু করতেছি। আমাদের নিউটনীয় বলবিদ্যা আমরা লাস্ট ডে আমরা টর্ক পর্যন্ত শেষ করেছিলাম, কিন্তু আপনাদের মধ্যে কয়েকজন আমাকে নক করে বলছেন যে ভাইয়া আমরা টর্কটা বুঝতেছি না, টর্কটা আরেকবার বুঝান। আচ্ছা, আমরা আজকে ক্লাসটা টর্ক থেকে শুরু করতেছি, ঠিক আছে? টর্ক কি ভাইয়া? গত ক্লাসে বলছিলাম যে আমাদের গতি হচ্ছে দুই রকম মেইনলি, একটা হচ্ছে রৈখিক গতি আর একটা হচ্ছে ঘূর্ণন গতি, ঠিক আছে? রৈখিক গতির ক্ষেত্রে আমরা কি জানি? বলের কথা জানি, এবং রৈখিক গতিতে বলের যেই কাজ ঘূর্ণন গতিতে টর্কের কাজ ঠিক একই। তো বলের সংজ্ঞাটা আমরা কি শিখছিলাম? যা স্থির বস্তুর উপর ক্রিয়া করে তাকে গতিশীল করে বা গতিশীল বস্তুর উপর ক্রিয়া করে তার গতির পরিবর্তন করতে চায় তাকে আমরা বল বলতাম। তাহলে টর্কের সংজ্ঞাটা কি? টর্কের সংজ্ঞাটা হচ্ছে যা ঘূর্ণনরত বস্তুর উপর ক্রিয়া করে তার ঘূর্ণনের পরিবর্তন করতে চায় অথবা অঘূর্ণনশীল বস্তুকে ঘূর্ণন দান করতে চায়, সেই কি টর্ক, ঠিক আছে? সংজ্ঞা কিন্তু সেম। তো এখন আমরা হচ্ছে টর্কের বেসিকটা আরেকবার একটু ঢুকবো। গত ক্লাসে ভাই আপনাদেরকে একটা দরজার উদাহরণ দিয়েছিলাম, যে মনে করেন এটা হচ্ছে আপনাদের সেই দরজাটা, এটা হচ্ছে এই যে দেয়ালের সাথে আটকানো আছে, তার মানে এই এক্সিস, ঠিক আছে? তো দরজাটাকে আমি যখন ঘুরাই তখন আমাদের নবটা কোথায় থাকে? এখানে থাকে, ঠিক আছে? তার মানে এক্সিস থেকে আমার নবের ডিস্টেন্স হচ্ছে এইটা থাকে, ঠিক আছে? এটা মনে করেন আপনার ডি, ঠিক আছে? তো আমি এভাবে করে টেনে খুলতেছি, বন্ধ করতেছি, ঠিক আছে? ওকে, ফাইন। এখন মনে করেন আপনার দরজার যে নবটা আছে সেটা যদি মাঝখানে থাকতো, তাহলে চিন্তা করেন আপনার কি করলাম? এক্সিস থেকে ওর যে দরজার যে হাতলের ডিস্টেন্সটা সেটাকে আমি কি করলাম? কমায় দিলাম। মনে করেন এটাকে D1 ধরলাম, হ্যাঁ, মাঝখানে ধরে টানতেছি, দেখবেন আপনার দরজাটা খুলতে একটু কষ্ট হচ্ছে, ঠিক আছে? আজকে যদি বিশ্বাস না হয় আমার কথা, আজকে ট্রাই করবেন আমার ক্লাসের পরে। আবার মনে করেন আপনার নবটা যদি একদম এক্সিসের সাথেই লাগানো থাকে, এই জায়গাতেই লাগানো থাকলো, মানে এই জায়গায় টানবো না, এইখানেই লাগাই রাখলাম, যেখানে দেয়াল লাগানো আছে সেখানে নবটা লাগাইছি, এখন এই জায়গায় ধরে টানতেছি, তাই না? একটু দেখবেন খোলা যায় কি না, ঠিক আছে? এখানে ডি এর মান অলমোস্ট 0, ঠিক আছে? তার মানে একটা জিনিস কি ভাইয়া, কি বললাম? এই জায়গা দিয়ে টানলে, মানে এই জায়গায় ধরে টানলে আমাদের কষ্ট কম হয় বা হচ্ছে দরজাটা খুলে যায় খুব দ্রুত। এই জায়গায় করলে আমাদের কষ্ট বেশি হয় কিন্তু দরজাটা ওই তুলনায় খুলে না, মানে হচ্ছে আমি ফোর্স দিতেছি কিন্তু দরজাটা ওই হিসেবে খুলতেছে না। আর এই জায়গায় যখন ডি এর মান যখন 0 অলমোস্ট, তখন তো আমি যতই ফোর্স দিই না কেন, মানে আপনারা হচ্ছে দরজার এক্সিস বরাবর ধরে টানবেন, তাহলে দেখবেন কি, বা দরজাটা যেই জায়গায় লাগানো আছে সেই জায়গাটা ধরে টানবেন, দেখবেন যে দরজা কখনোই খুলবে না, ঠিক আছে? তার মানে কি, ডি বা এক্সিস থেকে হাতলের যে দূরত্ব সেটার উপর ডিপেন্ড করতেছে যে দরজাটা আমার ঘুরবে কি ঘুরবে না, ঠিক আছে? দরজাকে আমি যখন টানি তখন কিন্তু দরজাটা ঘুরে। কিভাবে ঘুরে? এই যে মনে করেন এটা হচ্ছে আপনার সেই দরজাটা, তো এটাকে যখন আমি টানতেছি এটা কিন্তু এইভাবে ঘুরতেছে, ঠিক আছে? এইভাবে টানলে কিন্তু এইভাবে ঘুরবে, আপনার খেয়াল করলে দেখবেন, ঠিক আছে? তো এখন ব্যাপারটা কি, তার মানে দরজাটা হচ্ছে ঘুরতেছে না যখন আমার ডি এর মানটা কমে যাচ্ছে, তার মানে
আমার যখন ঘোরার জন্য কে দায়ী, ঘোরার জন্য টর্ক দায়ী, ঠিক আছে, বা টর্কের কারণে জিনিসটা ঘুরবে বা টর্ক প্রযুক্ত হলে জিনিসটা ঘুরে। তার মানে টর্কটা কি ডি এর উপর ডিপেন্ডেন্ট, আমরা কিন্তু এটা বলতে পারি। কারণ কি ডি এর মান যত বেশি টর্কের মান তত বেশি, তত দ্রুত জিনিসটা মানে খুলতেছে, তত দ্রুত খোলার কারণ কি, তার মানে হচ্ছে টর্কের মানটা ওখানে বেশি, ঠিক আছে। আর এখানে টর্কের মানটা একদম কম, বা এখানে ডি এর মানটা কত 0, ফলে টর্কের মানটা কত 0। ঘূর্ণন বল যদি শূন্য হয় তাহলে তো বস্তু ঘুরবে না বা দরজা খুলবে না, এটাই স্বাভাবিক, তাই না? তো এই হচ্ছে একটা ঘটনা, ঠিক আছে। ডি, এখন ডি দূরত্বে আপনি যদি আস্তে আস্তে মানে আপনার বলটা যদি হয় 1 নিউটন, তাহলে হচ্ছে যে আপনি যেভাবে খুলতে পারবেন, ডিতে যদি আপনি 10 নিউটন বল প্রয়োগ করেন আরও দ্রুত খুলবে না জিনিসটা বা বেশি জোরে ঘুরে আসবে না। তার মানে কি টর্কটা হচ্ছে আপনার এফ এর উপরও ডিপেন্ড করে। তাহলে আমরা দুইটা জিনিস শিখে গেলাম, যে টর্ক এক্সিস থেকে যে হাতলটা আছে বা যেই বিন্দুটাকে আমি ঘোরাচ্ছি সেই বিন্দুটা দূরত্বের উপর ডিপেন্ড করে, এবং টর্ক আমি যে ফোর্সটা দিতেছি সেই ফোর্সের উপর ডিপেন্ড করে। তার মানে টি সমানুপাতিক এফ ডি। তাহলে আমরা সমানুপাতিক উঠানোর জন্য কি করি, এখানে হচ্ছে যে মনে করেন কে একটা ধ্রুবক আনলাম, সমানুপাতিক ধ্রুবক এফ ইন্টু ডি, কে এর মানটা 1 হয়, তার মানে হচ্ছে এফ ইন্টু ডি। তার মানে টর্ককে আমরা এফ ইন্টু ডি দিয়ে বের করতে পারি, ঠিক আছে। তো এটা গেল আমার টর্কের বেসিক যেই অংশটা সেটা, ঠিক আছে। তাহলে এখন একটা জিনিস কি, আমরা হচ্ছে টর্কের মানে টর্ক তো হচ্ছে যে জিনিসটাকে ঘুরাচ্ছে, ঠিক আছে। এই জন্য এখন সে ক্লকওয়াইজে ঘুরতে পারে, এন্টি ক্লকওয়াইজে ঘুরতে পারে। এই দুইটার উপর ডিপেন্ড করে টর্কের মান পজিটিভ এবং নেগেটিভ হয়। ভাইয়া টর্কের চিহ্নটা পজিটিভ হবে না নেগেটিভ হবে সেটা এখন বলে দিচ্ছি, ঠিক আছে। তো মনে করেন এখানে হচ্ছে আপনাদের একটা বস্তু আছে, ঠিক আছে। ছোটবেলা আমরা যখন শিশু পার্কে যেতাম, আমরা হচ্ছে এক ধরনের এর মধ্যে বসতাম না, একজন এখানে বসতাম, একজন এখানে বসতাম, তারপরে দেখা যেত একজন উপরে উঠতেছি একজন নিচে নামতেছি, এটা হইতো না। এখানে কি ঘটতেছে দেখেন তো, আমি এরকম করে উঠতেছি একবার, মনে করেন যে এই জায়গায় হচ্ছে আপনি বসে আছেন, আপনার ওজন কম, ঠিক আছে, আপনার ওজন 10 কেজি। এখানে ভাইয়া বসে আছে, ভাইয়ার ওজন হচ্ছে কত 100 কেজি, ঠিক আছে। তো ভাইয়া যখন বসছি ঠাস করে জিনিসটা নিচে নেমে যাবে না, এই জায়গায় নেমে আসবে আর আপনি উপরে চলে যাবেন, আপনি উপরে আটকে যাবেন, ঠিক আছে। কিছুটা সময়ের জন্য এই এক্সিসটাকে কেন্দ্র করে এই জিনিসটাকে এইভাবে একটু ঘুরে উপরের দিকে উঠলো না, তার মানে কি এখানে কিন্তু টর্ক হয়েছে, ঠিক আছে। তো আমরা এইভাবে হচ্ছে টর্কের মানে বিভিন্ন মান দেওয়া থাকবে, এটা কিভাবে হিসাব করবো ভাইয়া বলবো একটু পরে, সমস্যা নাই। আগে বলে নিই যে টর্কের চিহ্নটা পজিটিভ বা নেগেটিভ কিভাবে হবে। টর্ক পজিটিভ হবে তখনই যখন সে হচ্ছে এন্টি ক্লকওয়াইজ বা কাউন্টার ক্লকওয়াইজ ঘুরবে, ঠিক আছে, এন্টি ক্লকওয়াইজ ঘুরবে। আচ্ছা, আর টর্ক নেগেটিভ হবে তখনই যখন সে ক্লকওয়াইজ ঘুরবে, ঠিক আছে। আচ্ছা, টর্ক বের করার সূত্রটা কিন্তু শিখে ফেলছেন অলরেডি। তো এখন দেখেন, আমি যদি আপনাকে এই ডিস্টেন্সটা দিয়ে দেই, যে এখানে যে বস্তুটা আছে বা যে ব্যক্তি আছে তার ওজন মনে করেন যে 3 কেজি, ঠিক আছে, তার এক্সিস থেকে এই যে ঘূর্ণন এক্সিস থেকে তার দূরত্ব মনে করেন 2 মিটার, আবার এখানে যে আছে ঘূর্ণন এক্সিস থেকে তার দূরত্ব হচ্ছে মনে করেন 1 মিটার, এবং তার ওজনটা হচ্ছে মনে করেন কত 1 কেজি, ঠিক আছে। মানে ভাই একটু কম করে বলতেছি সব। তো এরকম যদি হয় এবং আপনাকে যদি বলে যে এই ডাটাগুলো দিয়ে দিছি তোমাকে, এবার তুমি বের করো যে এই বস্তুটা বা এই জিনিসটা যেটা ঘুরবে সেটা কোন দিকে ঘুরবে, ক্লকওয়াইজ ঘুরবে না এন্টি ক্লকওয়াইজ ঘুরবে, সেটা বের করো। তো এটা আমরা কীভাবে বের করবো, গত ক্লাসে ভাইয়া এই অঙ্কটা করাইছিলাম আপনাদেরকে। তো এটা আমরা কীভাবে বের করবো, টর্ক বের করার সিস্টেম খুব সহজ। দেখেন যে যতগুলো ফোর্স হবে ততগুলো টর্ক হবে, ঠিক আছে, যতগুলো ফোর্স হবে ততগুলো কি হবে, টর্ক হবে। তো এখন দেখেন এই যে এই ব্যক্তি আছে, এই ব্যক্তির ওজনের জন্য ডব্লিউ ইকুয়াল টু এমজি, সেটাকে নিচের দিকে ক্রিয়াশীল, তার মানে একটা ফোর্স কি আমার নিচের দিকে ক্রিয়াশীল, আশা করি সবাই দেখতে পারতেছেন। তাহলে আমার একটা ফোর্স হচ্ছে নিচের দিকে ক্রিয়াশীল আছে, তার জন্য আমি কি টাউ1 বের করতে পারবো। টাউ1 ইকুয়াল টু কি এফ ইন্টু ডি হবে, সেটা আমরা জানি। ডি এর ভ্যালু কত, এক্সিস, ডি কি, ডি মনে রাখবেন, খুব ভালোভাবে মাথায় রাখবেন, ডি হচ্ছে ঘূর্ণন কেন্দ্র থেকে বা ঘূর্ণন এক্সিস থেকে ওই বিন্দুটার দূরত্ব, যে বিন্দুটার ঘূর্ণনটা আমি হিসাব করতেছি, ঠিক আছে। আচ্ছা, টাউ1 ইকুয়াল টু কি এফ ইন্টু ডি। তো এফ ইকুয়াল টু কি, এফ ইকুয়াল টু হচ্ছে নিচের দিকে যে বলটা সেটা এফ ইকুয়াল টু ডব্লিউ ইকুয়াল টু এম জি, তার মানে এম ইন্টু জি ইন্টু ডি। এটা বের করলে আপনি টাউ1 পেয়ে যাবেন। সবাই একটু আমাকে টাউ1টা কত আসবে সেটা বলে দেন, দ্রুত বলে দেন। 3 ইন্টু 9.8 ইন্টু ডি এর মান কত 2। আবার অনুরূপভাবে আপনারা টাউ2টাও বের করতে পারেন, ঠিক আছে। টাউ2টা কত, এফ ইন্টু ডি সূত্র, তার মানে কি এম ইন্টু জি, এখানে এম কত 1 কেজি, ঠিক আছে, এম ইন্টু 9.8 ইন্টু ডি এর মান কত 1 মিটার, তার মানে এটা হচ্ছে 9.8, ঠিক আছে। আচ্ছা, ও টর্কের একক কি, টর্কের একক কি বলেন তো, আপনার টর্ক কি এফ ইন্টু ডি, বলের একক নিউটন, দূরত্বের একক কি মিটার, তার মানে টর্কের একক কি নিউটন মিটার, ঠিক আছে। তো এটা কত আসে আমাকে একটু বলেন, আমি দেখি আপনারা আছেন কি না ভাইয়ার সাথে বা আপনারা বুঝতেছেন কি না, আমাকে একটু বলেন দেখি। 58.8,
ওকে ওকে ফাইন, ঠিক আছে, যারা আছেন 58.8 নিউটন মিটার, ঠিক আছে। তো এই দুইটা ভ্যালু আমি জানলাম। তো এখন একটা জিনিস দেখেন, ভাইয়া আপনাদেরকে কি শিখাইছিলাম? ভাইয়া আপনাদেরকে শিখেছিলাম যে টর্কের মান পজিটিভ হবে না নেগেটিভ হবে, সেটা শিখেছিলাম। এখানে কিন্তু সেটা অ্যাপ্লাই করতে হবে, কারণ কি টর্কের কিন্তু দিকটা খুব ইম্পর্টেন্ট। দেখেন কেন ইম্পর্টেন্ট সেটা আমি বলতেছি। টর্ক পজিটিভ হবে তখনই যখন এন্টি ক্লকওয়াইজ ঘুরবে জিনিসটা। এখন দেখেন ওর জন্য আমি এই ডেটাগুলো মুছে দিচ্ছি, ওর জন্য তো ফোর্সটা নিচের দিকে ক্রিয়াশীল। তো মনে করেন এই সাইডে কিছু নাই, এক্সিসকে কেন্দ্র করে ও যখন ঘুরবে তখন ওকে এইভাবে ঘুরবে না, এই জিনিসটা কি ঘড়ির কাঁটার বিপরীত দিকে। তার মানে এই জিনিসটার জন্য আমার টাউ ওয়ান কি হবে? পজিটিভ হবে, ঠিক আছে। তাহলে এই টাউ ওয়ানের সামনে কি হবে? পজিটিভ হবে, এটা দিলাম না। আবার এই জিনিসটা দেখেন তো, মনে করেন এখন এটা নাই, এটার জন্য কি টর্ক টাউ টু, সেটা কি নিচের দিকে ক্রিয়াশীল। তো এই নিচের দিকে যদি বল ক্রিয়া করে এটাকে কেন্দ্র করে কি বস্তুটা এভাবে ঘুরবে, তার মানে কি ক্লকওয়াইজ ঘুরবে। আর ক্লকওয়াইজ ঘুরলে কি হবে ভাইয়া বলছিলাম? নেগেটিভ। তার মানে এখানে চিহ্নটা কি হবে? নেগেটিভ হবে, ঠিক আছে। তো ভাইয়া এই জিনিসগুলো একটু মুছলাম, হ্যাঁ। তো এখন আমাদের প্রশ্ন কি ছিল যে বস্তুটা কি মানে কোন দিকে যাবে, বস্তুটা কোন দিকে ঘুরবে। মনে করেন দুইজন লোক বসে আছে, তো বস্তুটা এই দিকে যাবে মানে এভাবে ঘুরবে, নাকি বস্তুটা এদিকে যাবে এভাবে ঘুরবে, আমাদের এটা প্রশ্ন ছিল না। তাহলে এখন আপনি দেখেন আপনার এখানে টোটাল টর্ক কত সেটা করবো। এটা তো দুইটা বস্তুর জন্য আলাদা আলাদা বলের জন্য টর্ক হিসাব করছে, এখন টোটাল টর্ক কত এই সিস্টেমে সেটা করবো, হ্যাঁ। টাউ নেট কত তাহলে? টোটাল T1 প্লাস T2। তো আপনার দেখেন T1 কত? 58.8 আর T2টা কত? -9.8। এখান থেকে বিয়োগ দিলে আপনার কত আসবে? কত আসে? 57 আসে। কি বলি আমি? 49 আসে মেবি। দেখেন তো এটা কত আসে আপনাদের, ঠিক আছে। তো এই হচ্ছে ঘটনা, হ্যাঁ। তাহলে এখন দেখেন এই জিনিসটা কি, দুইটাকে এটা দেখেন এটার জন্য পজিটিভ সাইন ছিল আর এটার জন্য নেগেটিভ সাইন ছিল, সেই জন্য মাইনাসটা চলে আসছিল, হ্যাঁ। তারপরে দুইটাকে মিলে কোন সাইন আসছে সামনে? দুইটাকে মিলে সামনে সাইন আসছে কি পজিটিভ না? তার মানে টাউ নেটের সাইনটা কত? পজিটিভ। তার মানে টাউ নেট মানে হচ্ছে টোটাল যে টর্কটা কাজ করতেছে সিস্টেম সেটার সামনে চিহ্নটা কি আসছে? পজিটিভ আসছে। তার মানে বস্তুটা কোন দিকে ঘুরবে? টোটাল যেই বস্তুটা সেটা এটা না, তার মানে এটা কি পজিটিভ থাকলে কোন দিকে ঘুরে আমরা জানি, পজিটিভ থাকলে সে কি এন্টি ক্লকওয়াইজ ঘুরে। তার মানে বস্তুটা এদিক থেকে এদিকে ঘুরবে, ঠিক আছে। তার মানে 3 কেজি ভরের যেই লোক এখানে বসেছিলেন সেই লোক নিচের দিকে নেমে যাবেন, এবং 1 কেজি ভরের যেই লোক এখানে বসেছিলেন সে কি উপরের দিকে উঠে যাবেন। তার মানে আমরা এই টাওয়ের এই চিহ্ন দ্বারা আমরা কি বের করতে পারি যে কোনো বস্তু নিচে নেমে যাবে নাকি উপরে উঠে যাবে সেটা বের করতে পারি, অথবা ঘূর্ণনটা কোন দিকে হবে সেটা বের করতে পারি। আশা করি সবাই বুঝতে পারছেন, কেউ না বুঝলে আমাকে জানান। ভাইয়া একটু তাড়াতাড়ি করতেছি কারণ এগুলা গত ক্লাসে পড়াইছি। আচ্ছা বুঝছেন কি না জানান, জানান কুইক। পোলাবাইন রেসপন্স করতে হবে। কোথায়? বুঝছি, ক্রিস্টাল ক্লিয়ার, ভেরি গুড। তাহলে এখন আসেন আমরা জিনিসটাকে একটু পেঁচাই, হ্যাঁ। জগতই কঠিন, আমরা তো সহজ থেকে কি করব, ঠিক আছে। আমরা জিনিসটাকে পেঁচাই আর একটু মুছে দিচ্ছি ভাইয়া, হ্যাঁ। এগুলো গত ক্লাসে অনেকেই নোট করছেন, তো মুছে দিলাম। আপনারা যদি কেউ তুলতে না পারেন আপনারা একটু কাইন্ডলি ভিডিওটা আরেকবার কষ্ট করে দেখবেন এবং জিনিসটা আবার লিখে নেবেন, হ্যাঁ। এখন মনে করেন এতক্ষণ আমার বলটা কিভাবে ছিল, এতক্ষণ আমার এই এক্সিসের সাথে, এক্সিসটা তো এটা এক্সিস, হ্যাঁ। তো এখন দেখেন এই যে ঘূর্ণন এক্সিস যেটা, ঠিক আছে, বলটা কি একদম ডাইরেক্ট বস্তুর উপর লম্বভাবে প্রযুক্ত হয়েছিল এতক্ষণ। এখন আমার বল যদি লম্বভাবে প্রযুক্ত না হয়, এইভাবে হয়, তখন আমি কি করব? আমার বল যদি এদিকে প্রযুক্ত হয় তখন আমি কি করব, বা আমার বল যদি এদিকে প্রযুক্ত হয় তখন কি করব? একটা সহজ জিনিস মনে রাখবেন, সবসময় আমরা কি লম্বভাবে প্রযুক্ত বলটা নিব, সবসময় কি নিব? লম্বভাবে প্রযুক্ত বলটা নিব, ঠিক আছে। তাহলে ভাইয়া এরকম বাঁকা থাকলে লম্বভাবে তো হইলো না, এটা কিভাবে হলো? ধরেন যখন আপনাকে এরকম বাঁকায়া দিবে, বাঁকায়া দেওয়া মানে কি আপনাকে একটা কোণ দিয়ে দেছে বা কোণ দিয়ে দিবে, এটা নিকোস সে একটা কিছু দিয়ে দিবে, ঠিক আছে। আমরা কি জানি, মনে করেন একটা ভেক্টর যদি ভি হয়, সাপোজ একটা ভেক্টর ভি এবং তার একটা কোণ দেওয়া আছে, তাহলে আমরা তার একটা অনুভূমিক উপাংশ ভি কস থিটা বের করতে পারি, একটা উলম্ব উপাংশ ভি সাইন থিটা বের করতে পারি। এই যে ভি সাইন থিটা দিয়ে কি আমার উলম্ব উপাংশ, তো আমাকে যে এইখানে এরকম একটা বল দিল, মানে বলটা বাঁকায় দিল, তো বলটা যদি এরকম বাঁকায় দেয় আমি তার কি করব? এই উলম্ব উপাংশটা নিয়ে নিব, তাহলে আমার অঙ্ক হয়ে গেছে, ঠিক আছে। আশা করি ভাইয়ার এই কথাটা বুঝতে পারছেন। আর ভাইয়া হচ্ছে এই জিনিসটা এখন একটা অঙ্ক করাবো, অঙ্কের মাধ্যমে আমরা পুরোপুরিভাবে বুঝে যাব, ঠিক আছে। কেউ কিছু না বুঝলে প্রশ্ন করেন,
ভাইয়া একটু পরপর দেখবো ইনশাল্লাহ কমেন্ট, সমস্যা নাই, আর না দেখলে পরবর্তীতে উত্তর দিয়ে দিব, ঠিক আছে। তো এখন দেখেন একটা অঙ্ক করি আমরা। হ্যাঁ, মনে করেন এইখানে একটা বস্তু আছে, ঠিক আছে, বস্তুটার কি হয়েছে, কেন্দ্রটা হচ্ছে এখানে বা ঘূর্ণন অ্যাক্সিসটা হচ্ছে এখানে, ঠিক আছে। এখন বস্তুর উপর 8 নিউটন বল ক্রিয়া করতেছে, ঠিক আছে, 8 নিউটন বল ক্রিয়া করতেছে। মনে করেন এটা 40 ডিগ্রি কোণ দেওয়া আছে, ঠিক আছে, ধরে নেন, আচ্ছা 40 না 45 ধরি, একটু সহজ সহজ কোণ ধরি, ঠিক আছে। আবার মনে করেন এখানে একটা বল আছে, সেই বলটা কত, সেই বলটা লম্বভাবে প্রযুক্ত হচ্ছে, তো সেটা মনে করেন 2 নিউটন, ঠিক আছে। আবার মনে করেন এখানে একটা বল আছে, সেটা হচ্ছে 6 নিউটন, সেটা কত দিব, এটা 30 দিই, ঠিক আছে। তো এই হচ্ছে আমার টোটাল ঘটনা। এখন আপনাকে এখান থেকে কয় টাইপের কোশ্চেন করতে পারে, 3টা টাইপের কোশ্চেন করতে পারে। এক নম্বর কি করতে পারে, আচ্ছা 3টা না 2টা টাইপ মেবি। 1 নম্বর প্রশ্ন করতে পারে যে এই পুরো বস্তুটার উপর এভাবে যদি বল প্রযুক্ত হয় তাহলে বস্তুটার নিট টর্ক কত। 1 নম্বর প্রশ্ন কি হতে পারে, নিট টর্ক এর মান কত। 2 নম্বর প্রশ্ন কি হতে পারে, 2 নম্বর প্রশ্ন হতে পারে যে বস্তুটা কোন দিকে ঘুরবে, ঠিক আছে, বস্তুটার দিক, ঘূর্ণনের দিক, ঠিক আছে, কি ঘূর্ণনের দিক। আর কি প্রশ্ন করতে পারে হয়তো, আচ্ছা, অথবা এরকম বলতে পারে আপনাকে 3 নম্বর বস্তুটা এই বলের সাপেক্ষে কোন দিকে ঘুরবে, বা এই বলের সাপেক্ষে কোন দিকে ঘুরবে, বা এই বলের সাপেক্ষে কোন দিকে ঘুরবে, ঠিক আছে, কথা কি বুঝতে পারছেন। বস্তুটা এই বলের সাপেক্ষে বা এই বলের সাপেক্ষে বা এই বলের সাপেক্ষে কোন দিকে ঘুরবে, তার মানে যে কোনো প্রযুক্ত বলের সাপেক্ষে ঘূর্ণন দিক, মোটামুটি এই কোশ্চেনগুলাই করতে পারে, ঠিক আছে। তাহলে এখন আমরা হচ্ছে অঙ্কটা করব। আচ্ছা, অঙ্কটা করতে হলে আমাদের প্রথমে কি করতে হবে, দেখেন বলটা কি একটা এদিকে না, তো মনে করেন এই জায়গাটা আমি কেটে নিয়ে আসবো, আচ্ছা এদের মধ্যকার ডিস্টেন্স দেওয়া থাকবে, তো এই দেখেন এই ডিস্টেন্সটা কত, এই ডিস্টেন্সটা ধরে নেন 1 মিটার, মনে করেন এইটা এই জায়গায় প্রযুক্ত হয়েছে, এই ডিস্টেন্সটা ধরে নেন 2 মিটার, ঠিক আছে। আবার এইটা এই জায়গায় হয়েছে, ধরে নেন এই ডিস্টেন্সটা কত ধরবেন, 3 মিটার ধরেন, যা আসছে কপালে। তো এক্সিস থেকে প্রত্যেকটা বলের মধ্যবর্তী দূরত্ব আমরা নিয়ে নিলাম, ঠিক আছে। তো এখন আমরা ফার্স্টে কি করব, যেহেতু 3টা বল, তার মানে আমাদের টর্ক আসবে কয়টা, 3টা আসবে। তো প্রথমে ভাইয়া এটাকে একটু ভাইয়া দেখাই, মনে করেন এটা এখানে আসে, ঠিক আছে, 8 নিউটন বল প্রযুক্ত হচ্ছে এখানে, ঠিক আছে। তাহলে এই জিনিসটাকে আমি একটু বর্ধিত করে দিই, কত নিউটন, 8 নিউটন, ঠিক আছে। তো 8 নিউটন যদি এদিকে প্রযুক্ত থাকে, তো এখন দেখেন এটার হচ্ছে কত ডিগ্রি কোণে, 45 ডিগ্রি কোণে প্রযুক্ত আছে, ঠিক আছে, কত ডিগ্রি, 45 ডিগ্রি কোণে আছে। তো এখন আমরা জিনিসটাকে কিভাবে প্রয়োগ করতে পারি, দেখেন এইটার এই জায়গায় মনে করেন আমি ইয়েটা করি, কোণটা নেই, হ্যাঁ, এই কোণটা যেহেতু 45 ডিগ্রি, তার মানে কি এই কোণটাও কত, 45 ডিগ্রি, আশা করি বুঝতে পারতেছেন। এইটার এটা কি কোণ, বিপ্রতীপ কোণ দ্বয় পরস্পর কি হয়, সমান হয়, ঠিক আছে। তার মানে এটা 45 ডিগ্রি হলে এটা 45 ডিগ্রি। তাহলে এখন দেখেন আমার কি দরকার, আমার দরকার লম্বভাবে প্রযুক্ত বল যেটা সেটা। তো এখন দেখেন এই যে তলের উপর লম্বভাবে প্রযুক্ত বল কি এটা না, তার মানে আপনার অনুভূমিকের সাথে প্রযুক্ত বল কত, 8 cos 45 ডিগ্রি, আর উলম্বের সাথে প্রযুক্ত বল কত, 8 sin 45 ডিগ্রি। তার মানে আপনি এখান থেকে কি 8 sin 45 ডিগ্রি দিলে এই জায়গায় যে লম্বভাবে প্রযুক্ত বল সেটার মান পেয়ে যাবেন, তাই না। আবার অনুরূপভাবে এটার জন্য আমি বের করে ফেলি, এটা যদি এরকম হয়, এই যে মনে করেন 30 ডিগ্রি কোণে জিনিসটা প্রযুক্ত আছে, এটা কত, 6 নিউটন, ঠিক আছে। তো এটা এই বরাবর নিচের দিকে ক্রিয়াশীল, তাহলে এটাকে আমি 2টা উপাংশে ভাগ করি, একটা এদিকে একটা এদিকে। তো এটা যেহেতু 30, এটাও কি হবে 30 হবে, তাহলে এটার উলম্ব উপাংশ কি হবে, 6 sin 30 ডিগ্রি। তাহলে 6 sin 30 ডিগ্রি, এটা কোন দিকে, লম্বভাবে নিচের দিকে প্রযুক্ত। আর আমি কি বলছি, লম্বভাবে প্রযুক্ত বলটাই আমরা টর্ক নির্ণয়ের জন্য নিব। তাহলে এখন আমাদের কি করতে হবে, তাহলে আমরা এখন হচ্ছে টর্কগুলো বের করে ফেলবো। আমরা কিন্তু অলরেডি জানি যে এই বরাবর লম্বভাবে প্রযুক্ত বল কত, এইটা, এই বরাবর লম্বভাবে প্রযুক্ত বল কত, এইটা, আর এইটা তো লম্বভাবে প্রযুক্ত বল দেওয়াই আছে। তাহলে আপনারা সবাই কুইক τ1 τ2 এবং τ3 বের করে ফেলেন, ঠিক আছে, চিহ্ন সহ, অবশ্যই চিহ্ন সহ। কারণ আমাদের প্রথমে বলছে কি টাউনেটের জন্য চিহ্নের এত প্রয়োজন নাই, কিন্তু ঘূর্ণনের দিক যখন, তখন কিন্তু চিহ্ন মাস্ট লাগবে। 2 আর 3 এর জন্য চিহ্ন মাস্ট লাগবে। সবাই করে ফেলেন, আমাকে দ্রুত জানান যে τ1 কত, τ2 কত, τ3 কত। আর কেউ যদি না বুঝে থাকেন ভাইয়াকে জানান, ঠিক আছে। হাঁপায়ে গেছি, বিগ ফ্যান ব্রো,
ভাই নিজেরা নিজেদের ফ্যান, একটা মানুষ কষ্ট করে পড়াইতেছে, কোনো খোঁজ খবর নাই আপনাদের। কোথায় টাউ 1 টাউ 2 টাউ 3 কই? কুইক, আমি হচ্ছে ইকুয়েশনগুলো লিখি। হ্যাঁ, টাউ 1 এর জন্য কি আসবে? টাউ 1 এর জন্য এফ ইন্টু ডি। এফ এর মান কত? এইটা 8 sin 45, 8 sin 45 ইন্টু ডি। ডি কত? এক্সিস থেকে এইটুকু ডিস্টেন্স হচ্ছে 2 মিটার, তাহলে 2 মিটার। ঠিক আছে, তো এইটা থেকে টাউ 1 পাবো। টাউ 2 কি? টাউ 2 তো লম্ব প্রযুক্ত বল দেওয়া আছে, সুতরাং এখানে 2 নিউটন, তার মানে এফ এর মান হচ্ছে 2 ইন্টু ডি এর মান কত? 1। ঠিক আছে, আচ্ছা, আর টাউ 3 এর জন্য কি পাবো? টাউ 3 এর জন্য পাবো এফ এর মান কত? এফ এর মান হচ্ছে আপনাদের 6 sin 30 ডিগ্রি, 6 sin 30 ডিগ্রি ইন্টু মধ্যবর্তী দূরত্ব কত? 3 মিটার, 3 মিটার। তাহলে হচ্ছে এই তিনটার জন্য পাবো। ও আচ্ছা, ভাইয়া কিন্তু দিক দিতে ভুলে গেছি, আপনারা ভুলে যাবেন না। তো এইটা যখন এইদিকে প্রযুক্ত হবে, ধরলাম অন্য কিছু নাই, তাহলে এক্সেসের সাপেক্ষে সে কি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবে। অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরলে সে কি পজিটিভ, তাহলে সে পজিটিভ আছে, সমস্যা নাই। তারপরে এইটা যখন নিচের থেকে উপরের দিকে প্রযুক্ত, ধরলাম অন্য কিছু নাই, তাইলে এই জিনিসটা কি এদিকে এভাবে ঘুরবে, ক্লকওয়াইজ ঘুরবে। ক্লকওয়াইজ ঘুরলে সে কি নেগেটিভ হবে। ঠিক আছে, তার মানে তার চিহ্ন নেগেটিভ। আবার এটাও দেখেন, এটা কি নিচের দিকে ক্রিয়াশীল হচ্ছে। নিচের দিকে ক্রিয়াশীল হলে এগুলো না থাকলে কি এক্সেসের সাথে কি এটা উল্টা দিকে ঘুরবে, তার মানে কি ক্লকওয়াইজ ঘুরবে। ক্লকওয়াইজ ঘুরলে এটাও কি হবে? নেগেটিভ হবে। তাহলে টাউ 3 কি নেগেটিভ। আমাকে দ্রুত টাউ 1 টাউ 2 এবং টাউ 3 এর মান বলেন, তারপর টাউ নেটের মান বলেন, আমাদের কিন্তু অঙ্ক শেষ। ও কোথায় বাচ্চারা? আপুদের মেনশন করো ভাই, আবার বাজাবেন। কি বাজাবো ভাই? 8√229, ভেরি গুড, একজন উত্তর দিয়ে দিচ্ছেন। আমি জানি না আসলে উত্তরটা হয়েছে কিনা, বাট আমি এটা নিয়ে নিচ্ছি কারণ আমার উত্তর দরকার। কত? 8 বাই, ও আচ্ছা 8√2 একটা। ঠিক আছে, তারপরেটা হচ্ছে -2, তারপরেরটা কত? তারপরটা হচ্ছে 9। ঠিক আছে, -9। হ্যাঁ, সবগুলো কিন্তু নিউটন মিটার, একক দিতে ভুলবেন না। ফিজিক্সে যদি অঙ্কেতে একক দিতে ভুলে যান, নাম্বার কাটা দিবে, স্যাররা বসেই থাকে নাম্বার কাটার জন্য। ঠিক আছে, তো ভাইয়া এই জিনিসগুলা একটু করে মুছে দিচ্ছি কারণ আমার জায়গা শর্ট। তো এখন সবাই টাউনেট বের করে ফেলেন। টাউনেট কত? 3টার যোগফল। টাউনেট কি? 3টার যোগফল উইথ চিহ্ন, চিহ্ন সহ যোগ করবেন। দেখেন এটা কিন্তু মাইনাস আছে, সেই জন্য -2, ওইটা মাইনাস আছে, সেই জন্য -9। তাহলে আপনার কত আসলো? মান বলেন, মান বলেন কুইক। টাউনেট কত? টাউ 1 11.31 আসছে একজনের। ও আচ্ছা, মনে হয় √2 দিয়ে গুণ করে ফেলছেন। ভাই টাউনেট কই? পোলা পাইন। -5.34, একজন ভাইয়া উত্তর দিয়ে ফেলছেন। ভাইয়া কিন্তু কারো নাম বলি না, ঠিক আছে? আপনারা আবার এই জন্য মাইন্ড করবেন না যে কে উত্তর দিয়েছেন সেটা আমি দেখি নাই, এরকম না। উত্তর দেখছি কিন্তু নাম বলার কোনো দরকার নেই। যাই হোক, -5.34 নিউটন মিটার, এটা কি আমার টাউ নেট। তার মানে 5.34 নিউটন মিটার হচ্ছে এটার কৌণিক যে বলটা এটার উপর প্রযুক্ত আছে নিট, সেটা। ঠিক আছে, এবং ও কোন দিকে ঘুরবে? মাইনাস, যেহেতু মাইনাস মানে কি, প্লাস মানে হচ্ছে এন্টি ক্লকওয়াইজ ঘুরবে, আর মাইনাস মানে কি ক্লকওয়াইজ ঘুরবে। তার মানে বস্তুটা কোন দিকে থেকে কোন দিকে ঘুরবে? বস্তুটা এইভাবে ঘুরবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। এইভাবে ঘুরলে তো হইল না, মাইনাস যেহেতু, তার মানে কি ক্লকওয়াইজ ঘুরবে। সরি, আমি একটু উল্টা দিছিলাম। হ্যাঁ, ক্লকওয়াইজ ঘুরবে। ঠিক আছে, মাইনাস যেহেতু সে কি ক্লকওয়াইজ। তাহলে এখন দেখেন আমরা 2 এবং 3-এর উত্তর দেই। 2 নম্বরে কি বলছে? বস্তুটার ঘূর্ণনের দিক কোন দিক, তার মানে কি সে ক্লকওয়াইজ ঘুরতেছে, তার মানে তার ঘূর্ণনের দিক কি ঘড়ির কাঁটার দিকে। তারপরে বললে যদি যে কোনো প্রযুক্ত বল দ্বারা ঘূর্ণনের দিক কোনটা হবে, মনে করেন ওর জন্য ঘূর্ণনের দিক কোন দিক? ও তো হচ্ছে এইদিকে, ও তো হচ্ছে কাউন্টার ক্লকওয়াইজ, তার মানে ওর সাপেক্ষে ওর যেই বলের দিক, সেই বলের দিকের সাথে উল্টা দিকে ঘুরতেছে ও। ঠিক আছে, আবার দেখেন ওর যেই বলের দিক, সেই বলের দিকের সাথে একই দিকে ঘুরতেছে পুরা বস্তু। আবার দেখেন ওর যেই বলের দিক, সেই বলের দিকের সাথে একই দিকে ঘুরতেছে। 3টার কি উত্তর পেয়ে গেছেন? আশা করি সবাই বুঝে গেছেন। সবাই যদি বুঝতে পারেন আমাকে জানান, জি ভাইয়া বুঝে গেছি, তাহলে আমাদের কাজ শেষ। ভাইয়া মাইনাস আসে না? মাইনাস আসে না? ক্যালকুলেশনে ভুল করছেন নাকি? 9 2 11 মাইনাস আসে না? এই বাচ্চারা দ্রুত বলেন। ভাইয়া কি হয়েছে বলেন, কোথায়? 0.314, কুইক কুইক বলে ফেলেন।
যে বলতেছেন যে ক্যালকুলেটর নিউটনিয়ান মেকানিক্স ধরছেন, এই টপিকটা আজকে মনে করেন একদম নতুন করেই পড়লেন, সমস্যা নাই কোনো, একই রকম, ঠিক আছে ভাইয়া কিন্তু নতুন করেই বলছে। ভাইয়া শুধু 0.313 আসছে। ও আচ্ছা, তার মানে আগের উত্তরটা ভুল ছিল। আর সমস্যা নেই, ভুল হইতেই পারে, কিন্তু ক্যালকুলেশন ঠিক করে করবেন। 313 পজিটিভ, তো পজিটিভ আসলে কি হবে, আমরা তো সব পারি এখন। পজিটিভ আসা মানে কি, এন্টি ক্লকওয়াইজ ঘুরছে, ঠিক আছে। তো ও কোন দিকে এন্টি ক্লকওয়াইজ ঘুরতেছে, তার মানে কি পুরা বস্তুটা কি এন্টি ক্লকওয়াইজ ঘুরতেছে, তার মানে ওর যেই বলের দিক এবং বস্তুর ঘূর্ণনের দিক একই দিক। ওর যেই বলের দিক এবং বস্তুর ঘূর্ণনের দিক বিপরীত দিক, ওর যেই বলের দিক এবং বস্তুর ঘূর্ণনের দিক বিপরীত দিক, এই আর কি উল্টায় গেল, জাস্ট ক্যালকুলেশনের জন্য সমস্যা, ঠিক আছে। কোনো সমস্যা নাই, সবাই ভালো মতো ঠান্ডা মাথায় ক্যালকুলেশন করবেন। আপনারা আমাকে বলেন যে আপনারা কি টর্ক জিনিসটা পুরোপুরি ক্লিয়ার হয়েছেন কিনা, ঠিক আছে। তারপরে আমরা টর্কের একটা অ্যাডভান্স জায়গা আছে, সেখানে চলে যাব, ঠিক আছে, একটু জন্য, ঠিক আছে। জানান 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 কুইক। জি ভাইয়া বুঝছি, ওকে ওকে ওকে, ভেরি গুড। একজনের নামের সাথে সিংহ দেখলাম, ভালোই লাগে ভাই। ও আচ্ছা, আপনারা একটা সূত্র আপনাদের বইয়ের মধ্যে আছে, সেই সূত্রটা কিন্তু অলরেডি চলে আসছে। হ্যাঁ, আমি দেখাই দিই সূত্রটা কেমন। সূত্রটা হচ্ছে, এটা হচ্ছে এক্সিস, ঠিক আছে। একটা বস্তুর উপর মনে করেন আপনার প্রযুক্ত বল হচ্ছে এফ, এদিকে ধরেন, এখন আর চিহ্ন টিহ্ন হিসাব করতেছি না, আর হচ্ছে যে এক্সিস থেকে ডিস্টেন্স হচ্ছে আর, ঠিক আছে। তাহলে এখন আচ্ছা মনে করেন এটা হচ্ছে বাঁকায় দিলাম, ঠিক আছে। বাঁকায় দিলে সুবিধা, বাঁকায় দিলে সব সূত্র চলে আসে একসাথে, ঠিক আছে। এখন এটা যদি হয়, তাহলে এটার ক্ষেত্রে আমাদের সূত্র কি আসছে, এতক্ষণ আমরা কি বলছি, এটার কি এফ সাইন থিটা আসবে, এফ সাইন থিটা আসবে, ঠিক আছে। আর হচ্ছে কি এই যে এইটার সাথে গুণ হবে, কারণ এফ ইন্টু ডি, এটা তো আমরা শিখছি, টাউ ইকুয়াল টু কি এফ সাইন থিটা ইন্টু আর, ঠিক আছে। তাহলে এফ কি একটা ভেক্টর রাশি না, তো এটা একটা ভেক্টর রাশি, আর এটা দৈর্ঘ্য, ঠিক আছে। দূরত্ব মনে করেন একটা নির্দিষ্ট দিকে দূরত্ব যদি দিয়ে থাকে, তাহলে আপনার কি আরও কি একটা ভেক্টর রাশি না। তো এখন একটা জিনিস দেখেন, দুইটার আমি ক্রস গুণ লিখতে পারি, কেন, কারণ এ ভেক্টর ক্রস বি ভেক্টর যদি দেওয়া থাকে, তাহলে আমি কি লিখতে পারি, এ বি সাইন থিটা ইন্টু ইটা হেড থাকে, ইটা হেডের মান 1, সেই জন্য এটার আমি বাদ দিতে পারি, আপাতত মানের হিসাব করতেছি। তার মানে কি টাউ ভেক্টর ইকুয়াল টু আর ভেক্টর ক্রস এফ ভেক্টর, ঠিক আছে। আশা করি সবাই বুঝতে পেরেছেন, না বুঝতে পারলে ভাইয়াকে জানান। আচ্ছা, আরেকটা মজার জিনিস বাকি রয়ে গেল, আপনারা বলেন তো, এই টর্ক দুইটা ভেক্টর রাশির গুণনে কি একটা ভেক্টর রাশি পাই, তার মানে টর্কের তো একটা দিক আছে। বলেন তো টর্কের দিকটা এই দুইটা ভেক্টর রাশি সাপেক্ষে কোন দিকে হবে, আমাকে কুইক কুইক করে বলে দেন যে ভাইয়া এই দিকে হবে। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। কয়জন ক্লাস করেন আমি তো আসলে জানি না, আপনারা ডে বাই ডে খালি স্টুডেন্ট কমেই যাচ্ছেন, ভয়ঙ্কর অবস্থা। কোন দিক, আমরা কি জানি দুইটা ভেক্টরের ক্রস গুণ করলে কি তাদের সাথে লম্ব বরাবর ভেক্টর পাই, ঠিক আছে। এখন মনে করেন এই জায়গায় কি, এটা তো একটা 2D সাইড, তাহলে এইটা হচ্ছে ধরেন এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। এক্স অক্ষ বরাবর কে ক্রিয়াশীল, এক্স অক্ষ বরাবর আমার দৈর্ঘ্যটা, ঠিক আছে, বা দূরত্বটা ক্রিয়াশীল। আর ওয়াই অক্ষ বরাবর কে ক্রিয়াশীল, ওয়াই অক্ষ বরাবর আমার বলটা ক্রিয়াশীল, ঠিক আছে। তাহলে এই দুইজনকে যখন আমি ভেক্টর গুণন করব, এদের সাথে লম্ব বরাবর হবে, তার মানে কি এক্স তলেও থাকবে না, ওয়াই তলেও থাকবে না, ঘূর্ণনটা হবে কোন বরাবর, জেড তল বরাবর, ঠিক আছে। ঘূর্ণনটা হবে কোন বরাবর, জেড তল বরাবর। তার মানে জিনিসটা যদি এমন হয়, জিনিসটা কিভাবে ঘুরবে, এইভাবে ঘুরবে, ঠিক আছে, এভাবে এভাবে। আশা করি সবাই বুঝতে পারছেন, ভাই বোঝানোর চেষ্টা করছি। তো এই ছিল মোটামুটি টর্কের আপাতত ঘটনা। ও আচ্ছা, একটা জিনিস বলবো, আশা করি সবাই বুঝছেন আপনাদের সূত্রটা কিভাবে আসছে। আপনারা বলের মাত্রাটা বই থেকে একদম সুন্দর করে পড়ে ফেলবেন, ঠিক আছে। আমি এখন আরেকটা জিনিস বলবো, সেটা হচ্ছে দ্বন্দ্ব। কিসের দ্বন্দ্ব, ঠিক আছে, দ্বন্দ্ব পড়বো। আচ্ছা, দ্বন্দ্ব জিনিসটা কি, দ্বন্দ্ব জিনিসটা হচ্ছে সেম জিনিস, এটার একটু একটা আলাদা জিনিস, মানে এটাকে একটু সুন্দর করে বলছে। মনে করেন এখানে একটা এফ বল প্রযুক্ত আছে, এখানে একটা সেম বল মানে আরেকটা এফ বল প্রযুক্ত আছে, ঠিক আছে। আচ্ছা, তো এই হচ্ছে মোটামুটি ঘটনা। তো দ্বন্দ্ব হইতে হইলে কি হইতে হয় ভাইয়া বলতেছি, আমি মোবাইলটা রেখে নিই। দ্বন্দ্ব হইতে হইলে কোনো একটা বস্তুর উপর কি হইতে হবে, দুইটা বল প্রযুক্ত হইতে হবে। কয়টা বল, দুইটা বল। দুইটা বল কি হইতে হবে, সমমানের, দুইটা সমমানের বল প্রযুক্ত হতে হবে, এবং তারা হচ্ছে পরস্পর কি হবে, দেখেন এটা যেদিকে ক্রিয়াশীল, এটা তার উল্টা দিকে ক্রিয়াশীল, তার মানে বিপরীত দিক থেকে দুইটা সমমানের বল ক্রিয়াশীল হবে, ঠিক আছে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে, এরা হচ্ছে পরস্পর কি হইতে হবে, সমান্তরাল হইতে হবে। হ্যাঁ, পরস্পর সমান্তরাল। দেখেন একজন এদিকে ক্রিয়াশীল, একজন এদিকে ক্রিয়াশীল, একজন যদি একটু বেঁকে যায় তাইলে হবে না, তাইলে দ্বন্দ্ব হবে না, ঠিক আছে, তাইলে নর্মাল অন্য কিছু হবে। তো আপনার দুইটা কি হইতে হবে, পরস্পর সমান্তরাল হইতে হবে। আর 4 নম্বর কি হইতে হবে, প্রয়োগ বিন্দু ভিন্ন হইতে হবে, ঠিক আছে, প্রয়োগ বিন্দু ভিন্ন হইতে হবে। কেন ভাইয়া, প্রয়োগ বিন্দু এক বিন্দু হলে কি হইতো, দেখেন
এক বিন্দুতে যদি এদিকেও এফ বল প্রযুক্ত হয় এদিকে এফ বল প্রযুক্ত হয়, দুইজন যদি সমান হয়, দুইজন কাটাকাটি করে শূন্য হয়ে যাবে, তখন তার টর্ক হবে না। ঠিক আছে, তার মানে দুইটা ভিন্ন পয়েন্ট, ও মনে করেন এই পয়েন্টে ক্রিয়াশীল, ও এই পয়েন্টে ক্রিয়াশীল, ফলে কি হবে, জিনিসটা এভাবে ঘুরবে। ঠিক আছে, তাহলে এই যে একটা সিস্টেম দাঁড়াইলো, মনে করেন যেই সিস্টেমে কোনো একটা বস্তুর উপর দুটি সমমানের বল পরস্পর বিপরীত দিক থেকে ও সমান্তরাল হয়ে ক্রিয়া করে, যাদের প্রয়োগ বিন্দু ভিন্ন, তাহলে সেখানে যেই টর্কটা প্রযুক্ত হচ্ছে সেটাকে আমরা কি বলবো, দ্বন্দ্ব বলবো। আশা করি বুঝতে পারছেন, দ্বন্দ্ব কি, টর্কই, কিন্তু সমান সমান এবং বিপরীত বলগুলা পরস্পর ক্রিয়াশীল হবে সেখানে। ঠিক আছে, আচ্ছা এইটা কেন আমি বলতেছি সেটা দেখেন, এখানে হচ্ছে যে এতকাল আমরা কি নিছি, এতকাল যেই বস্তু থাকে তার থেকে টর্ক যখন নির্ণয় করছি, তখন আমরা কি এক্সিস থেকে ওই বিন্দু প্রয়োগ বিন্দু দূরত্ব নিছি না। দ্বন্দ্বের ক্ষেত্রে আমাদের সূত্র হচ্ছে টাউ ইকুয়াল টু এফ ইন্টু ডি ডাইরেক্ট। ঠিক আছে, টাউ নেট ইকুয়াল টু এফ ইন্টু ডি, এবং এই ডিটা হচ্ছে এই টোটাল ডিটা। আশা করি সবাই বুঝতে পারছেন, এই ডিটা কি, এই দুইটা প্রয়োগ বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। আর এতকাল কি ছিল, এতকাল ছিল এক্সিস থেকে প্রয়োগ বিন্দুর দূরত্ব। ঠিক আছে, এখন আপনি বলবেন ভাইয়া এইটা যদি টাউ নেট হয় এফ ইন্টু ডি এটা দিয়ে, তাহলে আমি দুইটা আলাদা আলাদা বের করবো তারপর যোগ করবো, সমস্যা আছে? না ভাইয়া, কোনো সমস্যা নেই। আপনি এটার জন্য একবার বের করবেন, এটার জন্য একটা বের করবেন, দুইটা বের করে যখন আপনি হচ্ছে কি করবেন, যোগ করবেন, তখন এই মানটাই দিবে। ঠিক আছে, কিন্তু আপনাদের অনেকগুলো বইয়ের মধ্যে ডাইরেক্ট এই সূত্রটা লেখা আছে, এবং আমার এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে এই ডিটা, এই ডিটা কি, ডিটা হচ্ছে দুইটা বলের প্রয়োগ বিন্দুর মধ্যকার দূরত্ব। মনে রাখবেন, দুইটা বলের প্রয়োগ বিন্দুর মধ্যকার দূরত্ব হচ্ছে ডি। আর আগের যেই সূত্র আমরা শিখছিলাম টাউ ইকুয়াল টু এফ ডি, সেই ডিটা কি ছিল, এক্সিস থেকে প্রয়োগ বিন্দুর দূরত্ব। আশা করি সবার ক্লিয়ার। ঠিক আছে, তো এই হচ্ছে মোটামুটি ঘটনা ছিল আমার, দ্বন্দ্বের ঘটনা শেষ, টর্ক শেষ। এখন হচ্ছে যে আমরা একটু সামনের দিকে যাব। আপনারা কেউ যদি কিছু না বুঝে থাকেন ভাইয়াকে বলেন, ভাইয়া কমেন্ট করতেছি, কোনো সমস্যা নাই। আছেন সবাই? ওয়ালাইকুম আসসালাম। ওরে বাবা, সময় কোন দিক দিয়ে চলে যায় বুঝি না, লম্ব দিকে। অনেকক্ষণ পরে দেখলাম। কোথায় না বুঝলে বলিয়েন। আচ্ছা, এখন আরেকটা কি যেন বলবো, ও হ্যাঁ, টর্ক ও কৌণিক ত্বরণের মধ্যে সম্পর্ক। কার কার মধ্যে সম্পর্ক? টর্ক ও কৌণিক ত্বরণ। ঠিক আছে, টর্ক ও কৌণিক ত্বরণের সম্পর্ক। তো এটা যখন করবো, টর্ক কি, টর্ক হচ্ছে টাউ, আর কৌণিক ত্বরণ কি, আলফা দ্বারা প্রকাশ করি, এটা আমরা আগে থেকেই জানি। হ্যাঁ, তো এখন মনে করেন কোনো একটা বস্তু, একটা কণা, ঠিক আছে, একটা কণাকে একটা এক্সিসকে কেন্দ্র করে আমি কি করতেছি, ঘুরাচ্ছি। কণার ভর হচ্ছে মনে করেন এম, ঠিক আছে, M1 ধরেন, এইখান থেকে তার দূরত্ব হচ্ছে মনে করেন R1। ঠিক আছে, আচ্ছা, তো এটা গেল, এবং ও যে ঘুরতেছে তার মানে কি, ওর একটা কৌণিক বেগ আছে, কারণ ওর উপর কি হচ্ছে, একটা টর্ক প্রযুক্ত আছে। টর্ক প্রযুক্ত হওয়ার ফলে তার কৌণিক বেগ হচ্ছে, আর কৌণিক বেগটা কিন্তু আপনার প্রতিনিয়ত হচ্ছে দিক পরিবর্তন করতেছে। ঠিক আছে, তার মানে কি, তার একটা কৌণিক ত্বরণও আছে, সেটাকে আমরা কি বলবো, আলফা বলবো। তাহলে আলফা যদি বলি, আমরা এখন কি জানি, আমরা এখন ওর জন্য কি করব, টর্ক বের করব। তাহলে আমরা কি জানি, টাউ ইকুয়াল টু কি, এফ ডট কি, মানে বল ইন্টু কি, তাদের এক্সিস থেকে তার মধ্যবর্তী দূরত্ব, তার মানে এফ ইন্টু R1। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। আবার নিউটনের সূত্র থেকে আমরা কি জানি, এফ ইকুয়াল টু কি, এম এ ইন্টু R1। তারপরে আপনার আবার কি, আগের চ্যাপ্টার গতিবিদ্যা থেকে একটা সূত্র শিখছিলেন, সূত্রটা কি শিখছিলেন, এ ইকুয়াল টু আর আলফা। এই সূত্রটা শিখছিলেন, কোথা থেকে শিখছিলেন, গতিবিদ্যা চ্যাপ্টার থেকে। এ ইকুয়াল টু কি, আর আলফা, এটা কি রৈখিক ত্বরণ, আর এইটা কি কৌণিক ত্বরণ। ঠিক আছে, রৈখিক ত্বরণ আর কৌণিক ত্বরণের মধ্যে সম্পর্ক বিশিষ্ট একটা সূত্র শিখছিলেন। তাহলে এই এর জায়গায় ভাইয়া কি লিখতে পারি, আর ইন্টু আলফা। এই আরটা আর এই R1 কিন্তু সেম জিনিস। ঠিক আছে, তাহলে R1 দিলাম, তাহলে এই জিনিসটা কি দাঁড়াচ্ছে, আলফা ইন্টু এম R1 হোল স্কোয়ার। তো এটা তো একটা বিন্দুর জন্য পাইলাম। এখন মনে করেন আপনার এখানে একটা বস্তু আছে, একটা বস্তুর মধ্যে কি লাখ লাখ কোণা আছে না, লাখ লাখ কণা আছে। তো লাখ লাখ কণার জন্য আপনার যে নিট টর্ক হবে সেটা কি হবে, এটার আলোকে আলফা ইন্টু MR1 স্কোয়ার প্লাস আলফা ইন্টু MR2 স্কোয়ার প্লাস আলফা ইন্টু MR3 স্কোয়ার, এভাবে জিনিসটা যাবে ডট 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 অনেকগুলা। তো আমি যদি আলফা কমন নিয়ে নিই, তাহলে কি আসবে, MR1 স্কোয়ার প্লাস MR2 স্কোয়ার প্লাস MR3 স্কোয়ার প্লাস ডট ডট এরকম। তা আমরা আবার কি জানি, আই ইকুয়াল টু কি, MR স্কোয়ার। ঠিক আছে, এটা জানি। তো এখন যদি অনেকগুলো কণা থাকে তাহলে কি, MN RN স্কোয়ার এরকম, তাই না। এটা হচ্ছে M1, এটা M2, এটা M3। ঠিক আছে, মানে প্রত্যেকটা কণার যদি ভর আবার ভিন্ন ভিন্ন হয় এরকম হবে জিনিসটা। তো দেখেন এটা আর এটা কিন্তু মিলে গেছে, তার মানে কি, এই জিনিসটা ইকুয়াল টু আমরা কি বলতে পারি, জড়তার ভ্রামক I, ইনার্শিয়া বলতে পারি। তার মানে টাও ইকুয়াল টু কত, I আলফা। ঠিক আছে, তাহলে এই যে আপনার টর্কের মধ্যে এবং কৌণিক ত্বরণের মধ্যে একটা সম্পর্ক সৃষ্টি হলো,
আশা করি সবাই বুঝতে পেরেছেন। আচ্ছা, এটার সাথে একটা মজা দেখেন, আপনার এফ ইকুয়াল টু কি, এম এ, এম কি, রৈখিক ক্ষেত্রে জড়তার পরিমাপ হচ্ছে বস্তুর ভর, ঠিক আছে। আবার আপনার টর্ক কি, টাও ইকুয়াল টু আই আলফা, ঠিক আছে। আই কি, ঘূর্ণনের ক্ষেত্রে জড়তার যেই পরিচয় সেটা হচ্ছে আই, ইনার্শিয়া, জড়তার ভ্রামক বলি, ঠিক আছে। রৈখিক ক্ষেত্রে এম জড়তার পরিচয়, আর হচ্ছে রৈখিক ক্ষেত্রে জড়তার পরিচয় কি, আই। আর আপনার ওই রৈখিক ক্ষেত্রে এটা ত্বরণ কি, এ, আর হচ্ছে কৌণিক ক্ষেত্রে ত্বরণ হচ্ছে আলফা। তাহলে দেখেন দুইটা সূত্র কিন্তু সেম, টাও হচ্ছে ফোর্স, এটাও ফোর্স, সবই কিন্তু আলটিমেটলি সেম, ঠিক আছে। জাস্ট একটু ভিন্নভাবে রিপ্রেজেন্ট করলাম, ঠিক আছে। এই হচ্ছে ঘটনা। এই সবাই বুঝছেন না ভাই? একটু তাড়াহুড়া করতেছি, কারণ হচ্ছে সময় আসলে একটু কম, সেই জন্য। কারণ আপনাদের আবার মাগরিবের আজান দিয়ে দিবে। আপনারা কি সবাই বুঝতে পারছেন? তাহলে ভাই নেক্সট টপিকে চলে যাব। ও নামাজ পড়েন নাই, দেখছেন ঘটনা? আমি নামাজের জন্য আরও 15 মিনিট লেট করে আসলাম, নাহলে তো 5টায় আসতাম। হ্যাঁ, ব্রেক নিয়ে আসেন, সমস্যা নাই, পরবর্তীতে এই জায়গাটুকু দেখে নিন, ঠিক আছে। এখন একটা নতুন টপিক করব। কই ভাইয়া, তাহলে দ্বন্দ্বের নেটটি বের করলে সাইন কি হবে? আচ্ছা, দ্বন্দ্বের নেটটি বের করলে সাইন কি হবে? এখন একটা জিনিস খেয়াল করেন, আপনাকে যখন সাইনের কথা বলবে না, তখন কিন্তু আপনার কি করতে হবে, ওই দুইটা জিনিস, মানে যদি আপনাকে মান চায় তাহলে ডাইরেক্ট করবেন, আর যদি মান না চায় তাহলে ওই দুইটা জিনিস আলাদা করে বের করবেন, ঠিক আছে। এখন আলাদা করে বের করলে কি হবে দেখেন, একটা জিনিস বলি আপনাদেরকে, ঠিক আছে। ওই দ্বন্দ্বের বেলায় যাই আবার, ঠিক আছে। দেখেন, আপনার এফ এদিকে ক্রিয়াশীল একটা, হ্যাঁ, আরেকটা এফ কোন দিকে ক্রিয়াশীল, এদিকে ক্রিয়াশীল, ঠিক আছে। দুইটা সমান সমান, সব ঠিক আছে, তাদের মধ্যে খালি চেঞ্জটা কি হবে, মানে ওর ক্ষেত্রে আমি যদি টর্ক বের করি এফ ইন্টু ডি, ওর ক্ষেত্রে যদি টাউ টু বের করি তাহলে কি আসবে, এফ ইন্টু ডি, তাই না? একটা আসবে যে অ্যান্টি ক্লকওয়াইজ, একটা ক্লকওয়াইজ, ঠিক আছে। তো ক্লকওয়াইজের জন্য, আচ্ছা এটা কি, এটাও এদিকে ঘুরবে, এটাও এদিকে ঘুরবে, তার মানে দুইজনের জন্য সেম দিকেই ঘুরবে। দেখেন দুইজনের জন্য কোন দিকে ঘুরতেছে, এইভাবেই ঘুরতেছে না, ওর জন্য এদিকে ঘুরে, ওর জন্য এদিকে ঘুরে, তার মানে দুইজনের জন্য কোন দিকে ঘুরতেছে, অ্যান্টি ক্লকওয়াইজ। তার মানে জিনিসটা সাইন কি হবে, পজিটিভ হবে না? আশা করি বুঝতে পারছেন। এই হচ্ছে ঘটনা, মানে আপনার যখন দ্বন্দ্ব প্রযুক্ত হবে তখন আপনি জাস্ট দেখবেন যে দুইটা কোন দিকে যাচ্ছে। এটা যদি এদিকে হয় তাহলে এটার জন্য অ্যান্টি ক্লকওয়াইজ, এটা যদি এদিকে হয় এটার জন্য কি অ্যান্টি ক্লকওয়াইজ, তার মানে দুইটার জন্য পুরো বস্তুটা কি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবে। আবার যদি এটা এদিকে হইতো তাহলে এটা কি ক্লকওয়াইজ, এটা এদিকে হইলে কি এটা উপরের দিকে হইতো, তার মানে কি এটা ক্লকওয়াইজই ঘুরতো। তার মানে দুইটার ডিরেকশন কি একই দিকে হয়। আশা করি বুঝতে পারছেন যে প্রশ্নটা করছিলেন, ঠিক আছে। আলাদা করে বের করার দরকার নেই, আপনি জাস্ট এই জিনিসটা একটু ব্যাখ্যা করে এভাবে বলে দেবেন যে দুইজনই ক্লকওয়াইজ বা অ্যান্টি ক্লকওয়াইজ সেই হিসেবে, ঠিক আছে। বুঝছি ভাইয়া, জি ভাইয়া, ওকে নাইস। হ্যাঁ, তাহলে এখন হচ্ছে যে আমরা একটা নতুন জিনিস দেখব, যেটা আসলে সবাই আমরা স্কিপ করে যাই, কিন্তু হচ্ছে জিনিসটা আমার কাছে খুবই খুবই ইম্পর্টেন্ট মনে হয়েছে, ঠিক আছে। ফ্লাই হুইল কি, ফ্লাই হুইল, ফ্লাই হুইল জিনিসটা কি ভাইয়া? ফ্লাই হুইল জিনিসটা হচ্ছে একটা বড় চাকতি, কি একটা বড় চাকতি যার ব্যাস অনেক বড়, ঠিক আছে। মানে বড় একটা চাকতি আপনারা দেখছেন এরকম, এটার মনে করেন মাঝখান দিয়ে কি, এইটা হচ্ছে তার এক্সিস, এই যে এই গোল্লাটাকে কেন্দ্র করে সে ঘুরতে থাকে, ঠিক আছে। তো এটা হচ্ছে কি তার এক্সিস। তো মনে করেন আমার গাড়ির চাকা, এটারও অনেকটা আমি ফ্লাই হুইল বলতে পারি, কিন্তু আসলে সেটা ফ্লাই হুইল না। তো এটা দুই পাশে মনে করেন দুইটা এরকম ডান্ডা থাকবে। তো এখন ঘটনা হচ্ছে কি, আমি সেটা বলি। ঘটনা হচ্ছে এটা থেকে বিভিন্ন ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে প্রশ্ন আসে সামটাইমস, কিন্তু জিনিসটা সহজ, সবাই দেখেন। এই যে জিনিসটা আছে না, এই ফ্লাই হুইলটা এই দণ্ডের সাথে তো যুক্ত, তার মানে আমি যদি দণ্ডটাকে ঘুরাই এই ফ্লাই হুইলটাও ঘুরবে, ঘটনা কিন্তু সেটাই, ঠিক আছে। তাহলে এখন দেখেন আমি করলাম কি, এই দণ্ডের সাথে একটা সুতা পেঁচাইছি, সুতা পেঁচায় একটা ভর রেখে দিছি, ঠিক আছে। এটা আপনাদের হচ্ছে ব্যবহারিক ক্যাস, কিন্তু এটাতে অঙ্ক আসে সেই জন্য করাচ্ছি। মনে করেন এমন একটা ওজন দিলাম, যেই ওজনটা হচ্ছে ক্রমান্বয়ে কোন দিকে যাবে, নিচের দিকে যাবে, এবং ও যদি নিচের দিকে যায় তার মানে কি সুতাটা হচ্ছে ঘুরতে থাকবে, মানে সরি এই ডান্ডাটা ঘুরতে থাকবে সুতার টানে যদি ডান্ডা ঘুরতে থাকে তার মানে কি এই ফ্লাই হুইলটা ঘুরতে থাকবে। আশা করি সবাই ধরতে পারছেন কি বলছি। আবার বলি, একটা ফ্লাই হুইল আছে, সেটা হচ্ছে ওর অ্যাক্সিসটা হচ্ছে এইটা, আর ওর অ্যাক্সিসগামী হচ্ছে একটা ডান্ডা লাগানো আছে। তো এই ডান্ডার মধ্যে কী করলাম, আমি একটা সুতা পেঁচালাম, ঠিক আছে। সুতা পেঁচায় সেখানে একটা ওজন দিলাম, এমন একটা ওজন দিলাম, এখন ওজন দিছি আমি আর ধরে রাখি নাই, তার ফলে কী হবে, ওজনটা কি নিচের দিকে ক্রিয়া করবে না। ডাব্লিউটা যদি নিচের দিকে ক্রিয়া করে তার মানে ডাব্লিউটা নিচের দিকে নামা শুরু করবে, এবং ও যখন নামবে ও তখন কি করতে থাকবে, এই যে সুতারে টান দিবে, সুতারে টান দিলে সুতা কি ঘুরতে থাকবে না, ক্রমান্বয়ে সুতা খুলে নিচের দিকে নামবে, আর বস্তুটা হচ্ছে এমনি এমনি ঘুরতে থাকবে, মানে হচ্ছে ফ্লাইহুইলটা ঘুরতে থাকবে, ঠিক আছে। এখানে ঘটনা কি হবে, এখন মনে করেন ভূমি থেকে এই যে বস্তুটার উচ্চতা দিয়ে দিলাম এইচ, ঠিক আছে। এখন বস্তুটার দ্বারা কৃত কাজ আমরা এখানে কি হিসাব করব, কৃত কাজ হিসাব করব, ঠিক আছে। তাহলে এখন দেখেন
বস্তুটা যখন উপর থেকে নিচে নামবে তার মানে ওর মধ্যে কি শক্তি সঞ্চিত ছিল, বিভব শক্তি সঞ্চিত ছিল, তাহলে বিভব শক্তিটা গতিশক্তিতে রূপান্তরিত হবে। তার মানে কৃত কাজটা কি হবে, ও যদি ভূমি থেকে এইচ উচ্চতায় থাকে তাহলে কৃত কাজ হবে mgh। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন কৃত কাজটা কি, শুরুতে mgh, যখন ওকে হচ্ছে উপরে লাগায় রাখছিলাম তখন ওর মধ্যে যেই কাজ করার ক্ষমতাটা ছিল সেটা কত, mgh। ঠিক আছে, পরবর্তীতে কি হবে, উপর থেকে যখন ছেড়ে দিলাম সে নিচের দিকে নামতেছে এবং তার বিভব শক্তি ক্রমান্বয়ে কি হইতেছে, গতি শক্তিতে রূপান্তর হইতেছে না, তার মানে বিভব শক্তিটা ক্রমান্বয়ে কি হবে, গতি শক্তিতে রূপান্তর হবে। এবং সেই সাথে কি হবে দেখেন তো, ও তো শুধু নিজে গতি লাভ করতেছে এমন না, ও নিজে গতি লাভ করতেছে এবং সেই সাথে ওরেও কি করতেছে, ঘুরাইতেছে। তার মানে এই কাজের থেকে একটা অংশ গতি বৃদ্ধিতে ব্যয় হবে, একটা অংশ ওকে ঘুরাইতে ব্যয় হবে। ঠিক আছে, আর ওকে ঘুরাইতে আমার কৃত কাজটা কত, ওকে ঘুরাইতে আমার কৃত কাজ হচ্ছে ঘূর্ণন শক্তি হচ্ছে হাফ আই ওমেগা স্কোয়ার। ঠিক আছে, হাফ আই ওমেগা স্কোয়ার। কেমনে আসছে জিনিসটা দেখেন, আমরা কি জানি, সহজ করে বলি ভাই, আমরা কি জানি রৈখিক ক্ষেত্রে আপনার গতিশক্তি কি, হাফ এম ভি স্কোয়ার। তাহলে কৌণিক ক্ষেত্রে গতি কি হবে, হাফ এম এর জায়গায় এখানে কি হবে, আই হবে, আর ভি এর জায়গায় এখানে কি হবে, ওমেগা হবে, কৌণিক বেগ। শেষ, সহজ করে বললাম, প্রুফটা এখন দেখাইতেছি না। ঠিক আছে, হাফ আই ওমেগা স্কোয়ার। তার মানে ও যখন ঘুরবে ওর মধ্যে যে গতিশক্তি সেটা কি হচ্ছে হাফ আই ওমেগা স্কোয়ার, আর ওর মধ্যে যে গতিশক্তি সেটা তো নিচের দিকে নামতেছে, তার মানে রৈখিক, সেটার জন্য হাফ এম ভি স্কোয়ার। এখন একটা জিনিস দেখেন, কি বললাম, ওর টোটাল কাজ করবে যেটা, সেই কাজটা হচ্ছে, সেই কাজটা ভাগ হবে। সেই কাজটা কিভাবে ভাগ হবে, ওর গতিশক্তি বৃদ্ধিতে ব্যয় হবে কিছু, তারপরে কিছুটা হচ্ছে ওর ঘূর্ণন গতিশক্তি বৃদ্ধিতে ব্যয় হবে হাফ আই ওমেগা স্কয়ার। এবং একটা জিনিস দেখেন, আমি কি কোথাও বলছি যে আমার এখানে ঘর্ষণ বল নাই, ঘর্ষণ বলও আছে ধরে নেন, ঘর্ষণ বল নাই বললেই টার্ম বাদ দিয়ে দেবেন, কিন্তু ঘর্ষণ বল ধরে নিলাম আছে। তো মনে করেন এক একটা ঘর্ষণে আপনার ঘর্ষণ বল হয় মনে করেন ডব্লিউ, এক একটা ঘর্ষণে ঘর্ষণ বল কত ধরলাম, সরি ঘর্ষণ বল না, ঘর্ষণের ফলে কৃত কাজ যেটা সেটাকে কি ধরলাম, ডব্লিউ ধরলাম। ঠিক আছে, তো ডব্লিউ যদি কৃত কাজ হয়, এখন মনে করেন এখানে আপনার ও যতক্ষণে নিচে নামছে, ঠিক আছে, যতক্ষণে নিচে নামছে ততক্ষণে সে হচ্ছে n1 বার পাক খাইছে। ঠিক আছে, এক এক পাকে কাজ করতে হয় কতটুকু, ডব্লিউ পরিমাণ। তাহলে n1 সংখ্যক কাজ করলে কি, n1 ইন্টু ডব্লিউ পরিমাণ কাজ হবে ঘর্ষণের ফলে কৃত কাজ। তাহলে কি হবে জিনিসটা, n1 ইন্টু ডব্লিউ। ঠিক আছে ভাই, আবার বলি, এই জিনিসটা কি, এই জিনিসটা হচ্ছে এই বস্তুর মধ্যে সঞ্চিত শক্তি। ও যদি না নড়তো তাহলে হচ্ছে কি হতো না, এই পুরা জিনিসটা ঘূর্ণন গতি শক্তি পাবো। তার মানে এটা কার, এটা হচ্ছে ফ্লাই হুইলের ঘূর্ণন গতি শক্তি। ঠিক আছে, আর এই যে এটা পাইছি, এটা কিসের জন্য পাইছি, এটা পাইছি হচ্ছে এখানে যে আমার ঘর্ষণ নাই সেটা কিন্তু আমি বলি নাই। তা আমি বলছি কি, এক একটা ঘূর্ণনে মানে ফ্লাই হুইল একবার ঘুরলে তার ঘর্ষণের দ্বারা কৃত কাজ হয় হচ্ছে ডব্লিউ পরিমাণ। তাহলে হচ্ছে n সংখ্যকবার যদি সে n1 সংখ্যকবার যদি সে ঘুরে, তাহলে তার দ্বারা কৃত কাজের পরিমাণ কি হবে, n1 ইন্টু ডব্লিউ এইটা। ঠিক আছে, এটা কি ঘর্ষণ দ্বারা কৃত কাজ। ঠিক আছে, আশা করি পুরা মানে কিভাবে জিনিসটা আসছে সেটা আপনারা বুঝতে পারছেন। আমাকে একটু জানান জি ভাইয়া বুঝছি বা বুঝি নাই, না বুঝলে ভাইয়া আরেকবার বলবো। ঠিক আছে, এই জিনিসটা ইম্পর্টেন্ট মনে হয় আমার কাছে। ভাইয়া লেটার হয়ে গেছে, ও লেট হয়ে গেছে, ভাইয়া বুঝছেন কিনা সবাই একটু জানান। বাচ্চাগণ কোথায়, আরে ভাই 43 মিনিট হয়ে গেলে কোন দিকে, আই হাই আমি শেষ করবো চ্যাপ্টার। কেউ তো বলে না। আচ্ছা, আমার কথা মনে হয় আপনাদের কাছে স্লোলি যায়, মানে আমি আগে বলি, তা আমি আমার যে মোবাইলে দেখতেছি সেই মোবাইলে দেখতেছি যে অনেকক্ষণ পরে জিনিসটা দেখা যেতেছে। ঠিক আছে, তো আপনারা কমেন্ট করতেন তো আরও পরে। আচ্ছা, ঘামটা মুছে নিয়ে হাত থেকে ডাস্টার পিছলে যাবে। ও আচ্ছা, আফতাব মাহমুদ সাকিব ভাই ধন্যবাদ। এ পোলাপান আশা করি বুঝছেন, বুঝলে জানান ভাইয়াকে একটু। এই যে টাইম নষ্ট হয়ে গেল মাঝখান দিয়ে, দেখছেন কতগুলো। ওই দেখেন আমি কমেন্ট করতে গিয়ে আমি লাভ রিয়াক্টে ক্লিক করে ফেলছি। আজকে কি শেষ করবেন? হ্যাঁ জি ভাইয়া বুঝছি, আজকে শেষ না হোক, আমার কথা হচ্ছে কি শেষ করার জন্য আমার আরও 2টা ক্লাস আছে, আমি শেষ করতে চাইলে শেষ করে দিতে পারবো, কিন্তু আপনাদেরকে জিনিসগুলো যদি ভালোভাবে বুঝিয়ে দিতে পারি আপনাদের লাইফ আটকাইতে হবে না, বা হচ্ছে মনে করেন অন্তত এই টপিক আটকাইতে হবে না। ঠিক আছে, অন্য টপিক আটকাইলে সেটা আবার আমরা দেখব, কিন্তু যে জিনিসটা শিখবেন ভালো করে শিখেন। হ্যাঁ, এত তাড়াহুড়া করে কোনো লাভ নেই। তো এইটুকু বুঝছি আশা করি। ঠিক আছে, তো এখন ভাইয়া এই জিনিসটা মুছে দিই। হ্যাঁ, এই জিনিসটা কি হইলো, আমার বস্তুটা নিচে নামলো, তার ফলে হচ্ছে যে বস্তুটার একটা গতিশক্তি পাইলাম, তার ফলে হচ্ছে ফ্লাই হুইল ঘুরলো, তার একটা ঘূর্ণন গতিশক্তি পাইলাম, তারপরে হচ্ছে কি ঘর্ষণ দ্বারা কৃত কাজ যেটা সেটা পাইলাম। ঠিক আছে, তাহলে এই পুরো ফর্মুলাটা আশা করি সবাই বুঝছেন। এটা যদি পান, এখন মনে করেন এই ফর্মুলা থেকে আপনাকে অনেক কিছু দিতে পারে। মনে করেন যে আপনাকে বেগ দিয়ে দিল, ওমেগা দিয়ে দিল,
আর হচ্ছে ঘর্ষণের দ্বারা কৃত কাজ দিয়ে দিল, ঠিক আছে, ঘর্ষণের দ্বারা কি দিয়ে দিল, কৃত কাজ দিয়ে দিল। তো আপনাকে বলতে পারে যে বস্তুটা কত উচ্চতায় ছিল, ঠিক আছে, মানে সব ডেটা দিয়ে দিবে, একটা না দিতে পারলো, ঠিক আছে। আবার এমনও হইতে পারে আপনাকে এখান থেকে বলতে পারে কি, আপনাকে এখান থেকে বলতে পারে যে এই ফ্লাই হুইলের জড়তার ভ্রামকটা কত, একটা সূত্র আছে নিচে দেখলেই বুঝবেন, ওই ফ্লাই হুইলের জড়তার ভ্রামকটা কত সেটা আমরা এখন বের করব, ঠিক আছে। তো ফ্লাই হুইলের জড়তার ভ্রামকটা যদি বের করতে চাই, এখন দেখেন এটা তো হচ্ছে মোট ঘটনা কি, বস্তুটা নিচে নামতেছে, বস্তুটার বিভব শক্তি পতন হচ্ছে, আর হচ্ছে এই সবাই গতিশক্তি লাভ করছে, এই তো হচ্ছে মোটামুটি ঘটনা। এখন মনে করেন একটা জায়গায় গিয়ে কি হবে, বস্তুটা নিচে পড়ে গেল, বস্তুটা নিচে পড়ে গেল এবং সুতার আর টান নাই, ঠিক আছে। এখন সুতার টান নাই, বস্তুটা নিচে পড়ে গেছে, ওই মুহূর্তে কি ফ্লাই হুইলটা থেমে যাবে? না, ওই মুহূর্তে ফ্লাই হুইলটা থামবে না, ফ্লাই হুইলটা আর একটু পরে থামবে। তার মানে তারপরে কি, তার একটু ঘূর্ণন হবে, তার একটু যদি ঘূর্ণন হয় তাহলে তার ঘূর্ণনটা কি, ফ্লাই হুইলের ঘূর্ণন হচ্ছে হাফ আই ওমেগা স্কোয়ার। এবং তাকে থামাবে কে, সে যে থামবে তার দরকারটা কি থামার, তার দরকার হচ্ছে যে এই যে ঘর্ষণ বলটা আছে না, ঘর্ষণের দ্বারা কৃত কাজ, এই ঘর্ষণটাই কি বস্তুটাকে আটকে রাখবে বা থামাইতে চাবে, ঠিক আছে। তার মানে ফ্লাই হুইলটা মনে করেন হাফ আই ওমেগা স্কোয়ার পরিমাণ গতিশক্তি ছিল লাস্টের যতক্ষণ ঘুরছে ওই সুতাটা পড়ে যাওয়ার পরে, ঠিক আছে। ততক্ষণে তাকে বাধা দানকারী কি আরেকটা কাজ হয়েছে না সমান পরিমাণ, সেটা কে দিচ্ছে, ঘর্ষণ বল। তো আমি ধরে নিলাম ঘর্ষণের দ্বারা কৃত কাজটা আমরা জানি ডাব্লিউ, তো ধরে নিলাম যে তারপরে তার n2 সংখ্যক বার ঘুরছে, ঠিক আছে, মানে n2 সংখ্যক বার ঘুরছে, এক একটা ঘূর্ণনে কাজ হয় কত, ঘর্ষণের দ্বারা ডব্লিউ পরিমাণ, তাহলে n2 সংখ্যক বার ঘুরলে কত হবে, n2 × ডব্লিউ, এটা হচ্ছে ঘর্ষণের দ্বারা কৃত কাজ হবে। এবং বস্তুটা যদি এই পরিমাণ গতিশক্তি লাস্টে থাকে, যে মনে করেন সুতা পড়ে যাওয়ার পরে সে এইটুকু পরিমাণ ঘুরছে, এটা ছিল তার ঘূর্ণন গতিশক্তি, সেটা ইকুয়াল টু কী হবে আপনার n2 × ডব্লিউ, এটা হবে না। আশা করি সবাই বুঝতে পারছেন যে যখন সুতা পড়ে গেছে তখন তো তার উপর শুধু প্রযুক্ত বলটা হচ্ছে কি, ঘর্ষণ বল, আর ঘর্ষণ বলটা কি, তাকে থামাইতে চাবে, আর কি পরিমাণ বল, কি পরিমাণ শক্তি দিয়ে তাকে থামাইতে হবে, সেটা কি ওই বস্তুর শেষ মুহূর্তে যেই গতিশক্তিটা ছিল সেটা সমান হবে, ঠিক আছে। এইটা হচ্ছে ঘটনা, আশা করি সবাই বুঝতে পেরেছেন, না বুঝতে পারলে ভাইয়াকে বলবেন, ঠিক আছে। তো এখান থেকে আপনাকে কি বলতে পারে, ঘর্ষণের দ্বারা কৃত কাজটা কত বের করো, তো আপনি এখান থেকে কি করবেন, ডব্লিউ ইকুয়াল টু হাফ আই ওমেগা স্কোয়ার। আচ্ছা একটা ভালো কথা, এটা কিন্তু ওই যে ঘর্ষণের দ্বারা কৃত কাজ, হ্যাঁ এটা, আর এইটা হচ্ছে কি, এই ওমেগাটা হচ্ছে যে আমার কৌণিক বেগ, ভাইয়া হচ্ছে একই রকম লেখা ফেলছি, ঠিক আছে। তো ভাইয়া একই রকম লিখে ফেলছি, আপনারা কিন্তু বুঝে নেবেন, আবার কাটাকাটি করে দিন না, আমি নিজে কাটাকাটি করতে যাচ্ছিলাম মাত্র। হ্যাঁ এটা কি মনে করেন, এটার নামটা একটু চেঞ্জ করে দিই, নট 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 নট, ঠিক আছে, নামটা চেঞ্জ করে দিলাম। এটা হচ্ছে কি কৌণিক সরি ঘর্ষণের দ্বারা কৃত কাজ। তো আপনাকে যদি বলে ঘর্ষণের দ্বারা কৃত কাজটা কত, হাফ আই ওমেগা স্কোয়ার ডিভাইডেড বাই n2। তো আপনাকে এখানে কোশ্চেনটা কীভাবে দিতে পারে, কোশ্চেনটা এভাবে দিতে পারে, একটা ফ্লাই হুইল ঘুরতেছিল, ঘুরতে 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 একটা পর্যায়ে হলো কি, সে হচ্ছে যে মনে করেন সুতাটা পড়ে গেল, এবং সুতা পড়ে যাওয়ার পরে সে এত পরিমাণ ঘুরছিল, আপনাকে একটা ডেটা দিয়ে দিল, বা পড়ে যাওয়ার পরে তার যেই কৌণিক বেগ ছিল সেটার মান দিয়ে দিছে, ঠিক আছে, পড়ে যাওয়ার পরে তার কৌণিক বেগের মান দিয়ে দিছে, এবং আপনাকে কিছু উপাত্ত দিয়ে দিছে, যার ফলে আপনি তার কি করতে পারছেন, ইনার্শিয়া বের করতে পারছেন, ঠিক আছে। এখন আপনাকে যদি বলে যে সে 10 বার ঘুরছে, এখন তার উপর কৃত ঘর্ষণ বলটা কত ছিল, মানে প্রতি এক ঘূর্ণনে ঘর্ষণ বল কত ছিল, সেটা যদি আপনাকে বলে, তাহলে আপনি কি এখান থেকে আই বের করবেন, তারপরে কৌণিক বেগ দেওয়া আছে সেটা জানেন, কতবার ঘুরছে সেটা জানেন, তাহলে একবার ঘূর্ণনে কি পরিমাণ কাজ করতে হবে সেটা আপনি জানেন, ঠিক আছে, বা ঘর্ষণ বল দ্বারা কৃত কাজ কত হবে সেটা জানেন, এভাবে বের করে ফেলবেন, ঠিক আছে, যেই ডাটাটা থাকবে সেটার উপর ভিত্তি করে বের করে ফেলবেন। তো এখন দেখেন আপনাকে যদি বলে যে ওর মানে ফ্লাই হুইলের কি বের করতে বলে, মনে করেন যে আই এর মানটা বের করতে বলে, বা হচ্ছে ইনার্শিয়ার মান বের করতে বলে। এখন দেখেন ওমেগা নটের মান কিন্তু আমি জানি এখন, তো ওমেগা নটের মান আমি এই সূত্রে বসায় দিতে পারি না, এই সূত্রে আমরা বসায় দিব কত, হাফ এম ভি স্কোয়ার প্লাস হাফ আই ওমেগা স্কোয়ার প্লাস n1 ইন্টু ওমেগা নটের মান কত, ওমেগা নটের মান হচ্ছে হাফ আই ওমেগা স্কোয়ার ডিভাইডেড বাই n2, ঠিক আছে। আশা করি সবাই বুঝতে পারতেছেন। mgh মাইনাস হাফ এম বি স্কোয়ার এক পাশে নিয়ে আসলাম ভাইয়া, ঠিক আছে, আর হচ্ছে যে ইকুয়াল টু হাফ আই ওমেগা স্কোয়ার প্লাস হচ্ছে এই যে দেখেন এটা কি n1 বাই n2 ইন্টু হাফ ইন্টু আই ওমেগা স্কোয়ার। এই তো ঘটনা। কেন ভাই এটার এই পাশে আনলাম, কারণ হচ্ছে আমি আই কমন নিব, আমার আয়ের মান বের করতে হবে না। তো এইখান থেকে দেখেন, এখান থেকে আপনারা আয়ের মান বের করবেন, বাকি সব কিছুরা অন্য পাশে পাঠিয়ে দেবেন, সেখান থেকে কি আয়ের জন্য একটা সূত্র পেয়ে যাবেন না আপনারা। এটাই কি, এটা হচ্ছে ফ্লাই হুইলের জড়তার ভ্রামক, ফ্লাই হুইলের জড়তার ভ্রামক। আশা করি বুঝতে পারছেন ফ্লাই হুইলের ইনার্শিয়া কিভাবে বের করবেন। কেউ না বুঝতে পারলে ভাইয়াকে জানান, ভাইয়া এখন এটা বইলা তারপরে হচ্ছে আমরা নেক্সট টপিকে চলে যাব। আবার বলেন, আরেকবার বলেন, কি বলবো, আস্তে আস্তে পড়ান, আমাদের কোনো প্রবলেম নাই। ওকে ভাইয়া,
আচ্ছা দেখেন কোন জায়গাটা বলবো, আবার পুরাটাই আবার বলি। হ্যাঁ, পুরাটা আবার যদি বলি যে একটা ফ্লাই হুইল ছিল, চিত্র মুছে ফেলছি, ভালো করে দেখবেন। হ্যাঁ, একটা ফ্লাই হুইল ছিল, তো ফ্লাই হুইল এখানে ছিল, তার এক্সিস হচ্ছে এটা, এক্সিসের মধ্যে একটা ডান্ডা বাঁধছি, ঠিক আছে, ডান্ডা বেঁধেছি, ঠিক আছে। তো এখন দেখেন আবার কি করলাম, এখানে একটা সুতা বাঁধলাম, সুতার এক প্রান্তে কি করলাম, একটা বস্তুকে বাঁধলাম, ঠিক আছে। বস্তুটা ভূমি থেকে কত উচ্চতায় আছে, এই উচ্চতায় আছে। হ্যাঁ, তাহলে বস্তুটার মধ্যে যেই সঞ্চিত শক্তি সেটা কি বিভব শক্তি, কারণ সে উপরে আছে, সে নিচে নামবে, এখানে তার মধ্যে সঞ্চিত টোটাল শক্তিটা কি বিভব শক্তি mgh বস্তুর মধ্যে। তো সে যখন নিচে নামবে তখন এই বিভব শক্তি কি হইতো, এই বিভব শক্তি গতি শক্তিতে রূপান্তরিত হইতো। এটা আমরা আগে শিখছিলাম কাজ ক্ষমতা শক্তির চ্যাপ্টারে, ভাইয়ারা যারা আমার সাথে করছিলেন, ঠিক আছে। তো বিভব শক্তিটা কী হবে, গতি শক্তিতে রূপান্তর হবে। কিন্তু এখানে শুধু এই ঘটনাটাই ঘটতেছে না, ও যখন নিচে নামতেছে ওর বিভব শক্তি গতি শক্তিতে রূপান্তরিত হচ্ছে। ভালো কথা, এই যে ওর বিভব শক্তিটা কি হয়েছে, গতি শক্তিতে রূপান্তর হয়েছে। এবং একই সাথে এই যে ও সুতার সাথে কানেক্টেড না, সুতাটাকে ও টানতেছে, সুতাকে যখন টানে তখন ডান্ডা ঘুরে, ঠিক আছে। ডান্ডা ঘুরলে ডান্ডার সাথে কে লাগানো, ফ্লাই হুইল লাগানো, ফ্লাই হুইল ঘুরে। তার মানে কি এই ফ্লাই হুইলটা ঘুরতেছে, ফ্লাই হুইলের ঘূর্ণন মানে কি, ওর একটা ঘূর্ণন গতিশক্তি আছে, আর ঘূর্ণন গতিশক্তি সূত্রটা কি, হাফ আই ওমেগা স্কোয়ার, সেটা লিখলাম। তার মানে ও যখন নিচে নামে তখন ওর হাফ এম বি স্কোয়ার হবে প্লাস হচ্ছে যে হাফ আই ওমেগা স্কোয়ার হবে, ঠিক আছে। আবার এখানে ভাইয়া কিন্তু বলি নাই যে ঘর্ষণ নাই। তো ঘর্ষণ যদি থাকে সেক্ষেত্রে আমি আবার আপনাকে বলে দিছি যে এক একটা ঘূর্ণনে তার ঘর্ষণ দ্বারা কৃত কাজ হচ্ছে ডব্লিউ নট, এক একটা ঘূর্ণনে ঘর্ষণ দ্বারা কৃত কাজ হচ্ছে ডব্লিউ নট। এখন সে যতক্ষণে নিচে নামে, যতক্ষণে সে নিচে নামে ততক্ষণে সে n1 সংখ্যক ঘূর্ণন দেয়। তাহলে এক একটা ঘূর্ণনে যদি ডব্লিউ নট হয়, n1 সংখ্যক ঘূর্ণনই কত, n1 ইন্টু ডব্লিউ নট। তো তাহলে টোটাল জিনিসটাকে আমি যোগ করলাম, একসাথে তিনটা জিনিস ঘটছে, আশা করি বুঝতে পারছেন। তো সেখান থেকে হলো কি, সেখান থেকে আমরা পরবর্তীতে ক্যালকুলেশন করব। এখন দেখেন, এখন যেটা বলতেছি যে মনে করেন ও ঘুরে, এই বস্তুটা কোথায় চলে গেছে, ঘুরে নিচে পড়ে গেছে, ঠিক আছে, শেষ, ওর কাজ শেষ, ও নিচে পড়ে গেছে। এখন তো আর ওর সাথে ওর কোনো কানেকশন নেই, তার মানে ও টানতেছে না, তার মানে বাহির থেকে আর সেই কোনো ফোর্স দিতেছে না। তার মানে ও তখন কি সাথে সাথে কি থেমে যাবে, সাথে সাথে থামবে না, একটু হইলেও ঘুরবে, ঠিক আছে। ওই যে একটু হইলেও যে ঘুরতেছে, ওই একটুর ফলে তার কি একটু ঘূর্ণন গতিশক্তি হয়েছে না। মনে করেন সেই ঘূর্ণন গতিশক্তিটা হচ্ছে হাফ আই ওমেগা স্কোয়ার, সেই একটুখানি মানে যতক্ষণ ঘুরছে, ও পড়ে যাওয়ার পরে সে যতক্ষণ ঘুরছে সেই গতিশক্তিটা হচ্ছে ঘূর্ণন গতিশক্তি এইটা। এবং পড়ে যাওয়ার পরে ও যখন পড়ে গেছে তারপরে ও মনে করেন যে n2 বার ঘুরছে, ঠিক আছে। n2 বার ঘুরলে সেই সময় আপনার ঘর্ষণের দ্বারা কৃত কাজ কত হবে, n2 ইন্টু ডব্লিউ নট, ঠিক আছে। তার মানে আর হচ্ছে এই ঘর্ষণ বলটা কি, ঘর্ষণ বলটা সবসময় বিপরীতে কাজ করে, বা ঘর্ষণ বলটা চাবে ওকে আটকায় রাখতে, ঠিক আছে। তার মানে ওর যদি গতিশক্তি এটা হয়, ও থামবে কেন, এই ঘর্ষণের দ্বারা কৃত কাজের ফলে। তার মানে কি n2 ইন্টু ডব্লিউ, এই জিনিসটা কি হবে, এটার সাথে ইকুয়াল হবে। তো এখান থেকে আপনি ডব্লিউ নটের মান বের করতে পারবেন, ডব্লিউ নটের মান এখানে বার করা আছে, ডব্লিউ নটের মানটা আবার যদি এখানে বসায় দেন সেখান থেকে আপনি ক্যালকুলেশন করলে আই এর ভ্যালুটা পেয়ে যাবেন, এবং আই এর ভ্যালুটা হচ্ছে আপনার ফ্লাই হুইলের জড়তার ভ্রামক। আশা করি সবাই বুঝতে পারছেন, বুঝতে পারলে ভাইকে জানান কুইক। হ্যাঁ, আমি বের হয়ে গেছি, দেখি দেখি কারা আছেন আমার সাথে। আজকে আমরা শিখবো কি বলে আপনার ওই যে বাইকে যাব কেন, মানে আমাদের কোণের মান কত হবে, এগুলো বের করবো একটু পরে। কেউ চলে যায় না, ভালো জিনিস মিস করে ফেলবেন। বুঝতে পারছেন আশা করি সবাই, কেউ না বুঝতে পারলে ভাইকে জানান, ভাইয়া বুঝি নাই। আর খালি একা একাই পড়েন, বন্ধু বান্ধবরা ডাকেন না, এটা কিন্তু খুব খারাপ। বন্ধু বান্ধবদেরকে ডেকে নিয়ে আসবেন, বলবেন যে ভাইয়া পড়ায় কষ্ট করে, আসো একটু দেখো, তোমারও পড়া হবে, ভাইয়ারও ভালো লাগবে, ঠিক আছে। তো এই হচ্ছে মোটামুটি ঘটনা। এখন হচ্ছে আমরা আমাদের সবার খুবই পরিচিত নিউটনের ঘূর্ণন গতিশক্তির ক্ষেত্রে তিনটা রূপ আছে, সেই তিনটা রূপের সম্পর্কে জানবো, ঠিক আছে। ঘূর্ণন গতির তিনটি সূত্র, ঘূর্ণনের কয়টি সূত্র, তিনটি সূত্র। কি কি দেখেন, সবগুলো সূত্র আপনারা জানেন। এগুলো হচ্ছে নিউটনের আগের যে সূত্রগুলো ছিল ওগুলারে জাস্ট একটু ঘুরায় ফিরায় বলছে, ঠিক আছে। নিউটনের প্রথম সূত্র কি ছিল, বাহ্যিক বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং গতিশীল বস্তু চিরকাল গতিশীল অবস্থা বজায় রাখবে, বাহ্যিক বল প্রয়োগ না করলে। তো এটা যেহেতু ঘূর্ণনের ক্ষেত্রে, আমি কি বলবো, বাহ্যিক টর্ক প্রয়োগ না করলে, ঠিক আছে, বাহ্যিক টর্ক প্রয়োগ না করলে ঘূর্ণনশীল বস্তু চিরকাল ঘুরতে থাকবে এবং অঘূর্ণনশীল বস্তু অঘূর্ণনশীলই থেকে যাবে। আশা করি বুঝতে পারছেন, প্রথম সূত্র কিন্তু শেষ। তো এখন দেখেন, বাহ্যিক বল আমি প্রয়োগ করি নাই, তার মানে টাউ এর মান কত, 0। তো বল না প্রয়োগ করলে দেখেন যে ঘূর্ণনশীল ছিল, ঠিক আছে, তার যেই বেগ ছিল সে একই বেগে ঘুরতেছে, মানে ওমেগা একই বেগে সে ঘুরতেছে, তার তো বেগের পরিবর্তন নাই। তার মানে বেগের যদি পরিবর্তন না থাকে তার মানে কি কৌণিক ত্বরণ কত, 0 এখানে, ঠিক আছে।
আশা করি বুঝতে পারছেন। তো প্রথম সূত্র থেকে আমরা এটা বলতে পারি যে কৌণিক ত্বরণের মানটা কত, শূন্য। ঠিক আছে, দ্বিতীয় সূত্রটা আমার কি ছিল, আগের সূত্র মনে করেন, ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক এবং বল যেদিকে ক্রিয়া করে ভরবেগের পরিবর্তন সেদিকে হয়। ঠিক আছে, তাহলে আমরা এখানে কি বলবো, কৌণিক ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত টর্কের সমানুপাতিক এবং টর্ক যেদিকে ক্রিয়া করে কৌণিক ভরবেগের পরিবর্তন সেদিকেই হয়। আশা করি বুঝতে পারছেন কি বলছি। ঠিক আছে, তাহলে আমরা কি জানি, আমরা কিন্তু জানি টাউ ইকুয়াল টু কি আই ওমেগা। ঠিক আছে, যদি এইটা মনে না থাকে এভাবে অন্যভাবে মনে রাখবেন। আমরা কি জানি এফ ইকুয়াল টু কি এম ভি, জানি না, এই যে ভরবেগ, ভরবেগের পরিবর্তনটা মনে করেন এটা ডেল ভি ধরলাম। ভরবেগের পরিবর্তন হওয়ার প্রযুক্ত বলে সমানুপাতিক, সমানুপাতিক ছিল, সমানুপাতিক উঠে একটা সমানুপাতিক ধ্রুবক কে আসছে, কে এর মান কত ছিল, 1 ছিল। তাহলে এফ ইকুয়াল টু কত, এম ইন্টু ডেল ভি, ওইভাবে আমরা বলতাম। তো এইভাবে মনে রাখবেন যে এইটার সূত্রটা কেমন আসবে, এফ এর জায়গায় টাউ, ভরের ক্ষেত্রে এটার রৈখিক ক্ষেত্রে জড়তার পরিমাপ হচ্ছে যে এম, আর কৌণিক ক্ষেত্রে জড়তার পরিমাপটা কি, জড়তার কৌণিক যে এটাকে কি বলে, জড়তার ভ্রামক। কৌণিকের ক্ষেত্রে এটা কি আই, ইনার্শিয়া। আর হচ্ছে যে আপনার এখানে ভরবেগের পরিবর্তনটা কে ভি দ্বারা প্রকাশ করে, এখানে ভরবেগের পরিবর্তন ভরের পরিবর্তনটা কে প্রকাশ করে, ওমেগা প্রকাশ করে। তাহলে আমরা কি বলতে পারবো, টাউ ইকুয়াল টু আই ওমেগা। তার মানে দ্বিতীয় সূত্র থেকে আমি এটা পাবো। আবার নিউটনের তৃতীয় সূত্র থেকে আমরা কি জানি, প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে। ঠিক আছে, তাহলে এটার ক্ষেত্রে আমি কি বলতে পারবো যে মানে নিউটনের ওই সূত্রটা এইভাবে বলছে, প্রতিক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে এবং বলগুলা কি করে, জোড়ায় জোড়ায় ক্রিয়া করে। এটার ক্ষেত্রেও ঘটনা সেম, যে এটার ক্ষেত্রে কিভাবে বলছে বইতে, ঘূর্ণনশীল বস্তুর ক্ষেত্রে, ঘূর্ণনশীল বস্তুর ক্ষেত্রে দাঁড়ান একটা জিনিস দেখে নেই। হ্যাঁ আচ্ছা দেখেন, আমরা ভরবেগটা কিভাবে জানতাম, ভরবেগকে কিন্তু টাউ দ্বারা প্রকাশ করে না, ভরবেগকে এল দ্বারা প্রকাশ করে। ঠিক আছে ভাইয়া, এটা ভুল লিখছি, ভরবেগকে কার দ্বারা প্রকাশ করতাম, এল দ্বারা প্রকাশ করতাম। ঠিক আছে, টাউ কিন্তু হচ্ছে আপনার প্রযুক্ত বল। ঠিক আছে, আচ্ছা ভরবেগকে আমরা কি দ্বারা, কৌণিক ভরবেগকে আমরা এল দ্বারা মানে প্রকাশ করি। ঠিক আছে, তো এখন দেখেন এখান থেকে আরেকটু বলি, এখান থেকে আরেকটু যদি বলি, তাহলে ভরবেগের পরিবর্তন, একক সময়ে ভরবেগের পরিবর্তনটা কি, ডিডিটি অফ এল ইকুয়াল টু ডিডিটি অফ কি আই ওমেগা। ঠিক আছে, ডিডিটি অফ কি আই ওমেগা। তো ইনার্শিয়া তো ফিক্সড, ইনার্শিয়া বাহিরে আসলো, তাহলে ডিডিটি অফ কি আসলো, ওমেগা আসলো। তো এই ডিডিটি অফ ওমেগা মানে কি, ডিডিটি অফ ওমেগা মানে কিন্তু কি আপনার ওমেগা মানে হচ্ছে যে এটা হচ্ছে কিসের পরিবর্তন, সময়ের সাপেক্ষে বেগের পরিবর্তন। সময়ের সাপেক্ষে বেগের পরিবর্তনকে আমরা কি বলি, ত্বরণ বলি। এটার ক্ষেত্রে কি আসবে, কৌণিক ত্বরণ। তার মানে টাউ ইকুয়াল টু কি আই আলফা। ঠিক আছে ভাইয়া, ওখানে টাউ ইকুয়াল টু আই ওমেগা লিখে ফেলছিলাম, এটা হচ্ছে ভরবেগ, এল ইকুয়াল টু আই ওমেগা, আর আমরা সূত্র শিখছিলাম টাউ ইকুয়াল টু কত, আই আলফা। তো এখন দেখেন এই যে সময়ের সাপেক্ষে ভরবেগের যে পরিবর্তন সেটা কি প্রযুক্ত টর্কের সমানুপাতিক। কারণ কি টাউ ইকুয়াল টু আই আলফা আগেও জানতাম, এখন দেখলাম কি আপনার ভরবেগের যে পরিবর্তন সময়ের সাপেক্ষে সেটা কি আই আলফার সমান। ঠিক আছে, এই হচ্ছে ঘটনা। আশা করি সবাই বুঝতে পারছেন ভাইয়া, কিন্তু আগে এখানে মিক্স আপ করে ফেলছিলাম। ঠিক আছে, তো থার্ড লটা কি প্রতিক্রিয়ারই সমান বিপরীত প্রতিক্রিয়া আছে এবং বলদ্বয় কি করবে, জোড়ায় জোড়ায় ক্রিয়া করবে। বইয়ের মধ্যে কি লেখা আছে, ঘূর্ণনশীল বস্তুর ক্ষেত্রে ক্রিয়া প্রতিক্রিয়া জোড়ায় জোড়া কোণার উপর প্রযুক্ত বল টর্ক সমান ও বিপরীতমুখী। এটার ক্ষেত্রেও সেম বলছে যে কোনো একটা বস্তু যদি ঘূর্ণনশীল থাকে তাহলে তার উপর যে প্রযুক্ত বলগুলা হবে, টর্কগুলা হবে, টর্ক সেগুলা কি হবে, সমান ও বিপরীতমুখী, সমান ও বিপরীতমুখী। তো এই হচ্ছে মোটামুটি ঘটনা। এই সূত্রগুলো নিয়ে আমাদের আর কোনো আলোচনার প্রয়োজন নাই খুব একটা। আপনারা এই যে দেখেন এখান থেকে আপনি কি জানেন, প্রথম সূত্র থেকে আমি কি পাই, ঘূর্ণন গতিশক্তির প্রথম সূত্র থেকে আমি পাই আলফা ইকুয়াল টু 0, কারণ কি টাউ ইকুয়াল টু 0। দ্বিতীয় সূত্র থেকে কি জানি, এল ইকুয়াল টু আই ওমেগা। সেখান থেকে আবার কি জানি যে এইটার যে সময়ের সাপেক্ষে পরিবর্তন করি সেটা কি টাউ এর সমান হয়। তার মানে ভরবেগের পরিবর্তন প্রযুক্ত কৌণিক ভরবেগের পরিবর্তন, এই যে কৌণিক ভরবেগের পরিবর্তন প্রযুক্ত টর্কের কি সমানুপাতিক। এই হচ্ছে ঘটনা। ঠিক আছে, এখন মনে করেন এখানে যদি টর্কের মানটা আপনার শূন্য হইতো তখন কি হইতো, দেখেন তো ডিডিটি অফ এল, টর্কের মানটা যদি শূন্য হয়, এই যে শূন্য, আমরা কি জানি, আমরা কিন্তু জানি যে কোনো একটা কনস্ট্যান্টের যদি আমি কনস্ট্যান্ট বা ধ্রুবক রাশির যদি আমি ডিফারেন্সিয়েশন করি তার মান কি আসে, শূন্য আসে। এটা তো আমরা জানি, এটা কি ডিফারেন্সিয়েশনই তো, ডিডিটি অফ এল। তার মানে কি এলটা কি ভরবেগ নির্দেশ করতেছে না, কৌণিক, এলটা হচ্ছে কৌণিক ভরবেগ নির্দেশ করতেছে। ঠিক আছে, কৌণিক ভরবেগ। তার মানে দেখেন তো ডিডিটি অফ এল ইকুয়াল টু যদি 0 আসে, আমরা জানি যে কোনো একটা ধ্রুবক রাশিকে যদি ডিফারেন্সিয়েশন করি তার মান আসে কত, শূন্য। তার মানে কৌণিক ভরবেগকে যদি ডিফারেন্সিয়েশন করি তার মান আসতেছে শূন্য। ঠিক আছে, তার মানে কি কৌণিক ভরবেগটাকে আমি কি বলতে পারি, ধ্রুবক বলতে পারি না, অনেকটা এরকমই ব্যাপারটা। ঠিক আছে, যে ডিডিটি অফ এলটা হচ্ছে আপনার ধ্রুবক। তো আপনাদের বইয়ের মধ্যে এই ঘটনা ছিল। আশা করি সবাই এটুকু বুঝতে পারছেন। কেউ যদি না বুঝতে পারেন ভাইকে জানান, বুঝছি কি না সেটাও জানান। ঠিক আছে, কুইক তারপরের টপিকে যাব, তাড়াতাড়ি বলেন।
দেখি বাচ্চা ধনেরা কোথায়? ভাইয়া কোথায় বোঝা যাচ্ছে না? আই হায়, কি বলে? কার কার ক্লিয়ার হয়েছে বলেন? কোথায় কমেন্ট কই? বাচ্চাগণ ভাইয়ের সাথে আছেন? বুঝছি অনেকক্ষণ পরে একটা বুঝছি আসছে। এতক্ষণ লাগে কেন? একটু তাড়াতাড়ি বলবেন, হ্যাঁ? তাইলে ভাইয়া এই জায়গাগুলা মুছে দিচ্ছি, ঠিক আছে? মাঝে মধ্যে দুই একটা শব্দ মিস্টেকেনলি বের হয়ে যাবে, আর একটু পরে মাথায় আসে যে আর কি বললাম, তখন আবার ঠিক করে দিই, ঠিক আছে? ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন জিনিসগুলো, আশা করি। দেখি, একজন অনেক গম্ভীরভাবে বলছে ও আচ্ছা, এতক্ষণ আমরা কি দেখলাম? আচ্ছা, এতক্ষণ আমরা কি দেখলাম? এতক্ষণ আমরা ওই প্রথম 3টা সূত্র দেখছিলাম, হ্যাঁ? তো এখন দেখেন, আমরা হচ্ছে ভরবেগের যে নিত্যতা, ঠিক আছে, ভরবেগের যে নিত্যতা সেটা দেখবো, হ্যাঁ? অলরেডি ভাইয়া দেখায় ফেলছি ভরবেগের নিত্যতাটা, আমি খেয়াল করি না যে আমি দেখায় ফেলছি। দেখেন ভরবেগের নিত্যতা কি, যে আদিতে যেই ভরবেগ আছে আর পরে যেই ভরবেগ আছে দুইটা কি হবে? সেম হবে, এটা না? কারণ কি আমরা রৈখিক ক্ষেত্রে যেই ভরবেগের সংরক্ষণশীলতা শিখছিলাম সেখানে কি আদিতে যেই ভরবেগের পরিবর্তন এবং পরে যেই ভরবেগের পরিবর্তন দুইটা সেম ছিল। তাহলে কৌণিক ক্ষেত্র যদি নিত্যতা বা সংরক্ষণশীলতা বলি, আদিতে যেই ভরবেগের পরিবর্তন এবং পরে যে ভরবেগের পরিবর্তন দুইটা কি হবে? সেম হবে, এটা আমি বলতে পারি, ঠিক আছে? তো এখন দেখেন এটার ক্ষেত্রে আমরা কি জানি? এল ইকুয়াল টু কি? ভরবেগ কি? ভরবেগ এল ইকুয়াল টু কি? তো আই ওমেগা, এটা আমরা জানি। তাহলে ভরবেগের যে পরিবর্তন, সময়ের সাপেক্ষে ভরবেগের পরিবর্তন কি? ডিডিটি অফ এল, এই যে একটু আগে ভাইয়া দেখাইছি। আবার কি এটাও কি? ডিডিটি অফ আই ওমেগা, ওই যে সূত্র এটাই, আই বের হয়ে আসবে ডিডিটি অফ কি? ওমেগা, ঠিক আছে? এটা কি? বেগের পরিবর্তন, ঠিক আছে? বেগের পরিবর্তনকে আমরা কি বলি? ত্বরণ বলি, কৌণিক ত্বরণ, ঠিক আছে? বেগের না, এটা হচ্ছে হ্যাঁ কৌণিক বেগের পরিবর্তন। কৌণিক বেগের পরিবর্তনকে আমরা কি বলি? ত্বরণ বলি। তাহলে ত্বরণ যদি আসে, আবার আমরা কি জানি? টর্ক টাউ ইকুয়াল টু কত? আই আলফা। তার মানে হচ্ছে যে এটা কি? টাউ, হ্যাঁ? এখন মনে করেন বাহির থেকে আমি কোনো বল প্রয়োগ করিনি, তাইলে কত? এখানে কত? এটার মান হচ্ছে 0, তাহলে এল এর মান কত আসবে? ধ্রুবক আসবে। ভাইয়া এই মাত্র আপনাদেরকে দেখাইলাম না, ঠিক আছে? তার মানে কোনো, এই যে দেখেন কৌণিক ভরবেগের ব্যাপারটা কি, যে আমি যদি বাহির থেকে কোনো বল প্রয়োগ না করি বা বাহির থেকে কোনো টর্ক প্রয়োগ না করি, তাহলে আমার ভরবেগ কি থাকবে? সংরক্ষণশীল থাকবে, ঠিক আছে? ভরবেগের কি হবে না? কৌণিক ভরবেগের কোনো চেঞ্জ হবে না, যা ছিল তাই থাকবে। বাহির থেকে যদি কোনো বল না দেই বা টর্ক না দেই, তাহলে কৌণিক ভরবেগটা কি থাকবে? সংরক্ষণশীল থাকবে। এটাই বলছে আপনাদের এখানে, ঠিক আছে? ভাইয়া এটা একটু আগে প্রুফ করে ফেলছিলাম। তো এখন দেখেন আপনাদের এখানে একটা কথা বলছে, খুবই ইম্পর্টেন্ট কথা, যেটা কৌণিক ভরবেগের সার্বজনীনতা। কৌণিক ভরবেগটা না কোথায় কোথায় খাটে দেখেন। কৌণিক ভরটা হচ্ছে আমাদের নিউক্লিয়াসের ভিতরে খাটে। কেন? কারণ নিউক্লিয়াসের ভিতর, নিউক্লিয়াসের মধ্যে কি আছে? নিউক্লিয়াসের চারপাশে হচ্ছে ইলেকট্রন ঘূর্ণায়মান থাকে, ঠিক আছে? তো যেখানেই বস্তু ঘূর্ণায়মান আছে সেখানেই তার কি? কৌণিক বেগ আছে। কৌণিক বেগ আছে তার মানে কি? তার হচ্ছে কৌণিক ভরবেগও থাকবে। তার মানে ওর ক্ষেত্রে কে খাটবে? ওর ক্ষেত্রে হচ্ছে এই সূত্রটা খাটবে, ঠিক আছে? কৌণিক ভরবেগ এখানে খাটবে। কিন্তু এখানে কি আপনি ওই যে রৈখিক বেগের F ইকুয়াল টু mv, সেই রৈখিক ভরবেগ খাটাইতে পারবেন? পারবেন না কিন্তু, ঠিক আছে? এখানে কিন্তু নিউটনের রৈখিক ভরবেগের সূত্র ফেইল্ড। এখানে কি থাকবে? কৌণিক ভরবেগ থাকবে। তারপরে মনে করেন আপনার, এটা তো শুধু নিউক্লিয়াসের কথা বললাম, তারপরে আর কে কে আছে? পারমাণবিক সকল ক্ষেত্রে, পরমাণুর ভিতরে তো সেম ঘটনা, ঠিক আছে? তারপরে দিয়ে কি? নবমণ্ডলীয়, তারপর হচ্ছে জ্যোতির্বিদ্যা বা হচ্ছে সূর্যকে কেন্দ্র করে সকল কিছু ঘুরতেছে, এই সব জায়গায় কাকে খাটাইতে পারবেন? সব জায়গায় হচ্ছে আপনি এই কৌণিক ভরবেগের সংরক্ষণশীলতা ইউজ করতে পারবেন, ঠিক আছে? আশা করি বুঝতে পারছেন। এই জন্য বলা হয় কৌণিক ভরবেগটা হচ্ছে সার্বজনীন, এবং এইসব জায়গায় নিউটনের ভরবেগের ওই সূত্রগুলা খাটে না, ঠিক আছে? সেই জন্য বলা হয় যে কৌণিক ভরবেগটা নিউটনের ওই সূত্রগুলোর থেকে, বা কৌণিক ভরবেগের এই সংরক্ষণশীলতা নিউটনের ওই সূত্রগুলো থেকে কি অনেক বেশি মৌলিক বলা হয়, ঠিক আছে? তো এই হচ্ছে মোটামুটি ঘটনা। বাংলা কিছু কথা ছিল, তো এগুলা শেষ মোটামুটি আশা করি। তো এখন আমরা কিছু জিনিস দেখব, যে কেন্দ্রমুখী বল কি আর কেন্দ্র বিমুখী বল কি। আশা করি সবাই ভাইয়ার সাথে আছেন, একটু ভালো করে দেখবেন, ঠিক আছে? আপনারা সবাই জানেন কেন্দ্রমুখী বল কি, কেন্দ্র বিমুখী বল কি। ভাইয়া জাস্ট একটু অন্যভাবে বলবো, সেটা হচ্ছে আমার লক্ষ্য, ঠিক আছে? কেন্দ্রমুখী বল আপনারা আমার শুরুতেই বলে দেবেন যে ভাই কেন্দ্রমুখী বল হচ্ছে এটা, এই যে একটা বস্তু ঘূর্ণায়মান আছে, ও হচ্ছে প্রতি মুহূর্তে স্পর্শক বরাবর বাইরে চলে যেতে চায়, তো ওকে আমি কেন্দ্রের দিকে একটা টান দিয়ে ধরে রাখছি, এই যে বলটা, এটারই বলতেছি কেন্দ্রমুখী বল। ভেরি গুড, ঠিকই আছে, ভুল নাই কোনো। কিন্তু আমি এখানে একটু অন্যভাবে বলবো, ঠিক আছে? কিভাবে বলবো সেটা বলতেছি। আপনাদের বইয়ের মধ্যে একটা সুন্দর কথা লেখা আছে, কি? আমরা জানি কোনো বস্তুর বেগের দিকের লম্ব বরাবর বল প্রয়োগ করা হলে, মনে করেন একটা বস্তু,
ঘূর্ণায়মান আছে। আমরা সবসময় জানি যে ওকে যদি আমি যে কোনো মুহূর্তে ছেড়ে দিই ও কি স্পর্শক বরাবর দৌড় দিবে, তার মানে প্রতি মুহূর্তে ওর বেগের দিকটা কোন দিক, এই দিক, ঠিক আছে। এখন বলছে কি কোনো বস্তুর বেগের দিকের সাথে লম্ব বরাবর বল প্রযুক্ত করলে, এখন দেখেন এই বস্তুর উপর এর বেগের দিকটা এদিকে, এই বেগের দিকের সাথে লম্ব বরাবর এইদিকে আমি একটা বল প্রয়োগ করছি না, লম্ব বরাবর একটা বল যদি প্রয়োগ করি তাহলে হচ্ছে এর বেগের মানের কোনো পরিবর্তন হবে না, কিন্তু বেগের দিকের পরিবর্তন হয়ে যাবে, ঠিক আছে। কি বলছে, এই যে দেখেন যদি কোনো একটা বস্তুর বেগের দিকের সাথে লম্বভাবে বল প্রযুক্ত করি, এই বেগের ভ্যালু কনস্ট্যান্ট থাকবে, চেঞ্জ হবে না, ঠিক আছে। বেগের ভ্যালু মানে কনস্ট্যান্ট মানে কি, মানে আগের যে ভ্যালু সেটাই থাকবে, ঠিক আছে, কিন্তু ওর দিক চেঞ্জ হবে। যে কেন, এই যে দেখেন এই জায়গায় যখন আসবে তখন সেই স্পর্শক বরাবর বেগটা এদিকে ক্রিয়াশীল, এই জায়গায় যখন আসবে স্পর্শক বরাবর এদিকে ক্রিয়াশীল, মানে দিক চেঞ্জ হচ্ছে, কিন্তু এই বেগ এখানে ভি ছিল এখানে ভি ছিল একই আছে, ঠিক আছে, কোনো চেঞ্জ নাই। আচ্ছা এখন তাহলে ভাই একটা আপনাদেরকে কথা বলবো যে বল প্রয়োগ করার পরও কেন বেগের মান চেঞ্জ হলো না। আমরা তো জানি যে বল প্রয়োগ করলে কি হয়, বস্তুর হচ্ছে যে আপনার গতিপ্রাপ্ত হয়, তার হচ্ছে যে চেঞ্জ হবে, সে অবস্থানের পরিবর্তন করবে, ফলে তার বেগের পরিবর্তন হবে, বেগের পরিবর্তন হওয়া মানে ত্বরণ হবে। এখানে কেন বেগের পরিবর্তন হইতেছে না এইদিকে বল প্রয়োগ করার ফলে? আচ্ছা সেটার উত্তরটা ভাইয়াই দিতেছি। দেখেন এই বরাবর বল প্রয়োগ করছি না, এখন এই বলের সাথে এই বলের দিক তো এক না, দিক যেহেতু ভিন্ন, আমরা কি জানি ভিন্ন দিক হইলে আমরা সেই বরাবর হচ্ছে যে উপাংশ নিই, উপাংশ নিলেই আমরা বুঝতে পারি যে সেই বরাবর বলের কত অংশ অ্যাক্টিভ আছে। এখন এই বরাবর যদি আমার বলের কোনো অংশ অ্যাক্টিভ থাকে, মানে এই কেন্দ্রমুখী বলটার কোনো অংশ যদি অ্যাক্টিভ থাকে, তাইলে আমি বলতে পারবো কি, তাইলে আমি বলতে পারবো যে এই বরাবর বল আছে। কিন্তু যদি এই বরাবর বলের কোনো অংশ অ্যাক্টিভ না থাকে, তাহলে আমি কি বলতে পারবো যে এই বরাবর বল নাই, তার মানে কেন্দ্রমুখী বল দিলে ওর উপর কোনো ইম্প্যাক্ট করতেছে না, ফলে হচ্ছে ওর কোনো চেঞ্জ হচ্ছে না। মানে আমার মেইন কোশ্চেন হচ্ছে ভি কেন চেঞ্জ হচ্ছে না, ভি কেন চেঞ্জ হচ্ছে না? যখন আমি বল প্রয়োগ করতেছি কেন্দ্রমুখী, তাতে কি হয়েছে, বল তো প্রয়োগ করছি, কিন্তু বেগ কেন চেঞ্জ হবে না? বেগ খালি দিক পরিবর্তন করবে, চেঞ্জ হবে না কেন, মান কেন চেঞ্জ হবে না আর কি, তো সেটা আমি বলতেছি। তো দেখেন এই যে ফোর্সটা মনে করেন এইটা, ঠিক আছে, ফোর্সটা যদি এরকম হইতো, এইদিকে হইতো, তাহলে হচ্ছে মনে করেন এটা যদি আপনার এই যে এই বেগের দিক হইতো, তাহলে এই বরাবর উপাংশ যদি এটা হইতো এফ কস থিটা, এইভাবে আমি বলতে পারতাম যে এই বরাবর উপাংশ আছে। এখন দেখেন ফোর্স তো এইদিকে, ওর অনুভূমিক উপাংশ যদি নেই, ফোর্সটা এদিকে, ওর যদি অনুভূমিক উপাংশ নেই, দেখেন তো অনুভূমিকের সাথে সে কত ডিগ্রি কোণে আছে, 0 ডিগ্রি কোণে আছে না, তার মানে ওর আনুভূমিক উপাংশ হবে এফ কস 0 ডিগ্রি, ঠিক আছে। আর ওর উলম্ব উপাংশটা কত হবে, মানে বেগের দিকের সাথে ওর উপাংশ কত হবে, এফ সাইন 0 ডিগ্রি। আশা করি বুঝতে পারছেন কি বলছি। এই ফোর্সটা অনুভূমিকের সাথে আছে, তার মানে অনুভূমিকের সাথে সে 0 ডিগ্রি কোণে আছে, অনুভূমিকের সাথে তার উপাংশ হচ্ছে এফ কস 0 ডিগ্রি, আর উলম্বের সাথে কত, এফ সাইন 0 ডিগ্রি। শুরুতেই দেখেন সাইন 0 ডিগ্রি মান 0, তার মানে এটা কত 0, তার মানে উলম্ব বরাবর তার কোনো কি নাই, আপনার উপাংশ নাই, বা উলম্ব বরাবর তার কোনো অংশ কাজ করতেছে না, তার মানে বেগের পরিবর্তন হবে না। কারণ কি বল প্রয়োগ করলে বেগের পরিবর্তন হয়, অন্যথায় হয় না। আর এই বেগের এই বরাবর কোনো উপাংশই নেই। আবার আরেকটা জিনিস দেখেন, এফ কস 0 ডিগ্রি মানে কত, কস 0 ডিগ্রি মান 1, তার মানে পুরোটা এফ, তার মানে টোটাল বলটা হচ্ছে কেন্দ্রের বরাবর ক্রিয়াশীল আছে, ঠিক আছে। তো এইখান থেকে আমি একটা সিদ্ধান্তে উপনীত হইতে চাই, যে সিদ্ধান্তটা হচ্ছে এরকম যে কোনো একটা বস্তুকে যখন আমি ঘুরাই, তখন তার বেগের সাথে লম্ব বরাবর যদি কোনো বল প্রয়োগ করি, ঠিক আছে, বল প্রয়োগের ফলে বস্তুর কি হবে না, বেগের পরিবর্তন হবে না, এবং বস্তুটা ক্রমান্বয়ে দিক পরিবর্তন করবে। দিক কেন পরিবর্তন করতেছে, একটা বস্তুকে আমি ধরে রাখছি কিন্তু তার উপর একটা বেগ আছে, তার মানে কি সে একদিকে যাইতে চাইতেছে, তো সে যখন যাইতে চাবে তখন তো তার আমি টাইনা ধরে রাখছি, সে এভাবে ঘুরতে থাকবে না, এটার কারণে তার দিক পরিবর্তন হচ্ছে, আর কিছু না তেমন, ঠিক আছে। তো এই হচ্ছে মোটামুটি ঘটনা। সিদ্ধান্তটা মনে রাখবেন যে লম্বভাবে বেগের সাথে লম্ব বরাবর বল প্রযুক্ত হইলে বস্তুর বেগের মান চেঞ্জ হয় না, কিন্তু বস্তুর কি হয়, দিক পরিবর্তন হয়ে যায়, ঠিক আছে। তো এই থিওরিটা আমরা ইউজ করব। এখন এখান থেকে আপনারা সবাই জানেন যে কেন্দ্রমুখী বলটার সংজ্ঞা কি। কেন্দ্রমুখী বল হচ্ছে কোনো একটা বস্তু বৃত্তাকার পথে ঘুরতে থাকলে ওই বৃত্ত কেন্দ্র অভিমুখে যে নিট বল ক্রিয়া করে বস্তুটাকে বৃত্তাকার পথে ঘূর্ণায়মান রাখে, তাকে আমরা বলি কি, কেন্দ্রমুখী বল। আবার বলি, কোনো একটা বস্তু বৃত্তাকার পথে ঘূর্ণায়মান থাকলে তার উপর যে বল কাজ করার ফলে, ঠিক আছে, যে কেন্দ্রমুখী বল কাজ করার ফলে তার বেগটা কি হয়, মানে সে হচ্ছে বৃত্তাকার পথে ঘূর্ণায়মান অবস্থায় থাকে, বা তার বেগের দিক চেঞ্জ হয় না, খালি মানের চেঞ্জ হয় না, দিকের চেঞ্জ হতে থাকে, ঠিক আছে, এবং তার ফলে সে কি ঘূর্ণনরত থাকে, সেই বলটাকে আমরা কি বলবো, কেন্দ্রমুখী বল বলবো। বই থেকে সুন্দর করে সংজ্ঞাটা শিখে আসবেন। তো এখন একটা কথা হচ্ছে, এই কেন্দ্রমুখী বল কোথা থেকে আসে, কেন্দ্রমুখী বলের উৎপত্তিস্থল কোথায়? কেন্দ্রমুখী বলটা সাধারণত হচ্ছে বস্তুর ওজন, বস্তুর কে ওজন কেন্দ্রমুখী বল সরবরাহ করে। তারপরে মনে করেন এই জায়গায়, এখানে মনে করেন আমি একটা সুতা দিয়ে একটা বস্তুকে ঘুরাচ্ছি,
সুতার টান কেন্দ্রমুখী বল সরবরাহ করে, ঠিক আছে। তো এইভাবে বিভিন্ন জায়গা থেকে কেন্দ্রমুখী বল আসে। যেমন ধরেন আপনার সৌরজগতে সূর্যের চারদিকে যখন গ্রহ নক্ষত্রগুলো ঘুরে, সেখানে তো মানে এখানে তো ভাইয়া সুতা দিয়ে টানছি, ওখানে তো সুতা দিয়ে টানে না, ওটা ঘুরে কেন? ওটা ঘুরে কারণ হচ্ছে বস্তুগুলোর মধ্যে কী আছে? মহাকর্ষ বল আছে। তারপর আপনি যখন ইলেকট্রনের মধ্যে দেখেন, ইলেকট্রন আর নিউক্লিয়াসের মধ্যে, নিউক্লিয়াসটা কি পজিটিভ আর ইলেকট্রনটা কি নেগেটিভ। তো এই পজিটিভ নেগেটিভ এই যে তড়িৎ আকর্ষণ বল, তার ফলেই হচ্ছে চারদিকে ঘুরে। আশা করি বুঝতে পারছেন। তার মানে যখন নিউক্লিয়াসের ক্ষেত্রে বা পরমাণুর ক্ষেত্রে যাব, তখন তার কেন্দ্রমুখী বল সাপ্লাই দেয় কে? তাদের মধ্যকার যে তাড়িৎ আকর্ষণ বল সেটা, ঠিক আছে। আর এইখানে আপনার গ্রহ নক্ষত্রের বেলায় কে সাপ্লাই দেয়? মহাকর্ষ বল হচ্ছে কেন্দ্রমুখী বল সাপ্লাই দেয়। আবার অনেক বস্তুর ক্ষেত্রে মনে করেন একটা লোহার দণ্ড, হ্যাঁ একটা লোহার দণ্ড এখানে এমনি ছিল, তো ওরা এই জায়গা থেকে আমি কি করলাম? ছেড়ে দিলাম, মানে এখানে এতক্ষণ ধরে রাখছিলাম, ছেড়ে দিলাম, তো এই অক্ষকে কেন্দ্র করে এভাবে ঘুরে আসবে না? তো ঘুরে আসলেও কেন ঘুরতেছে? কারণ কি ওর ওজনটা নিচের দিকে ক্রিয়াশীল, ওজনের ফলে সে ঘুরবে। তার মানে ওজন, সুতার টান, তারপরে ঘর্ষণ বল, নানা কারণে একটা বস্তু কেন্দ্রমুখী বল লাভ করতে পারে। কেন্দ্রমুখী বলের নিজস্ব কোনো অস্তিত্ব নাই, সে অন্য জায়গা থেকে আসছে, যে কোনো বল এই বলগুলোর কারণে সে হয়, হওয়ার ফলে কি হয়? তার যে নামটা হয় সেই নামটাকে আমরা কি বলি? কেন্দ্রমুখী বল বলি, ঠিক আছে। এই হচ্ছে ঘটনা। কেন্দ্রমুখী বল নিজে থেকে উৎপন্ন হয় বা আলাদা কোনো বল এরকম না, এগুলো হচ্ছে আমাদের চারপাশেই আছে। এই যে ওজন, সুতার টান, এগুলো থেকে কেন্দ্রমুখী বলটা আসে। অনেক কথা বলে ফেলছি। তো এখন দেখি আমার সাথে আপনারা আছেন কি না। আপনারা যদি আমার সাথে থাকেন, ইলেকট্রিক ফোর্স, ভেরি গুড। ওয়ালাইকুম আসসালাম, মাত্র কে যেন আসছে। ভাইয়া আর কতক্ষণ? বিরক্ত হয়ে গেছে একজন, ঠিক আছে। ভাইয়া আর বেশি সময় লাগবে না, ভাইয়া একটু কিছু জিনিস দেখায় দিব। আসলে না দেখাইলে আমার নিজেরই ভালো লাগতেছে না, একটু দেখায় দিই। আর আপনার যদি বেশি খারাপ লাগে আপনি গিয়ে একটু ঘুরে ফিরে আসেন, পরবর্তীতে দেখে নিন, ক্লাস থাকবে, ঠিক আছে। তো আমরা কি জানি? কেন্দ্রমুখী বলটা আমরা এখন বের করব, মান কত, হ্যাঁ কেন্দ্রমুখী বল। তো এখন দেখেন কেন্দ্রমুখী বল, সেটা যদি আমরা বের করতে চাই, আমরা কি জানি? কেন্দ্রমুখী বল, বল কি? বল হচ্ছে ভর ইন্টু কি? ত্বরণ, ঠিক আছে। তো কেন্দ্রমুখী বল কি? ভর ইন্টু ত্বরণ হবে, সেমই তো, তাই না? তো ভর ইন্টু ত্বরণ হওয়ার কথা। আচ্ছা, এই ত্বরণটা কোন মুখী হবে? আমরা কি জানি? বল যেদিকে ক্রিয়া করে ত্বরণও সেদিকে হয়। তার মানে কেন্দ্রমুখী বলের জন্য যেই ত্বরণটা, সেটা কি? কেন্দ্রমুখী ত্বরণ বলতে হবে, ঠিক আছে। এটা কি ত্বরণ বলে? কেন্দ্রমুখী ত্বরণ, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন, ঠিক আছে। তো এখন একটা জিনিস দেখেন, তো এখানের ক্ষেত্রে ভর কি? এম, ঠিক আছে, ভরটা কি? এম। আর হচ্ছে ত্বরণটা কি হবে? ত্বরণ নিয়ে একটা ঘাপলা আছে, ঠিক আছে। ত্বরণ নিয়ে ঘাপলাটা কি? ত্বরণ নিয়ে ঘাপলাটা ভাই বলতেছি আপনাদেরকে। এখানে যেই ত্বরণ হচ্ছে কেন্দ্রমুখী ত্বরণ, এটা কোন ক্ষেত্রে হচ্ছে? ঘূর্ণনশীল বস্তুর ক্ষেত্রে হচ্ছে না? তার মানে ওর ত্বরণটা কি? আলফা, ঠিক আছে। সরি, ত্বরণ কেন আলফা হবে? দেখেন তো, সহজ কথা বলতেছি। কেন্দ্রমুখী বলতে এফ, রৈখিক। ওর ত্বরণ কি? কেন্দ্রমুখী ত্বরণ এ, রৈখিক। তো তার মানে ওর যে বেগ ভি, সেটাও কি হবে? রৈখিক হবে, ঠিক আছে। এই হচ্ছে কথা। তার মানে ওর ত্বরণটা কি হবে? এ হবে এখানে, ঠিক আছে। এফ ইকুয়াল টু এম এ, মানে এফ ইকুয়াল টু কত আসবে? এম এ আসবে। আবার এ ইকুয়াল টু আমরা কি জানি? আগে থেকে আমরা শিখে আসছিলাম গতিবিদ্যা থেকে, এ ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর। তো এখান থেকে কি সূত্র আসবে? এম ইন্টু ভি স্কোয়ার বাই আর। এটা কিসের জন্য? কেন্দ্রমুখী বলের জন্য। তার মানে কেন্দ্রমুখী বলের কি সূত্র পাইলাম? এফ ইকুয়াল টু এম ভি স্কোয়ার বাই আর। তো আমরা এখন যেহেতু এটা একটা ঘূর্ণনশীল বস্তু, তার সাথে আমি একটা সম্পর্ক রিলেট করবো। সম্পর্ক কিন্তু আমরা জানি, আমরা আগের চ্যাপ্টার থেকে এটাও শিখে আসছিলাম, ভি ইকুয়াল টু ওমেগা। তার মানে এম ইকুয়াল টু কি? ওমেগা আর হোল স্কোয়ার। আচ্ছা, একটা আর একরকম লিখতেছি কেন? তার মানে কি? এম ওমেগা স্কোয়ার আর স্কোয়ার ডিভাইডেড বাই আর। তার মানে জিনিসটা কি দাঁড়াচ্ছে? এম ওমেগা স্কোয়ার আর, ঠিক আছে। আর সবসময় মনে রাখবেন, কেন্দ্রমুখী বলটা যেহেতু কেন্দ্রের দিকে ক্রিয়া করে, সেই জন্য এই বলটারে কি বলা হয়? একটা নেগেটিভ বল বলা হয়, বা এটার সামনে একটা মাইনাস চিহ্ন দেওয়া হয়। মাইনাস চিহ্ন কেন দেওয়া হয়? কারণ হচ্ছে বলটা হচ্ছে কেন্দ্রমুখী, এই জন্য মাইনাস দেওয়া হয়, আর কোনো কারণ নেই, ঠিক আছে। তো আশা করি সবাই বুঝতে পারছেন যে কেন্দ্রমুখী বলটা কিভাবে এসেছে। তো এটা যদি বুঝতে পারেন ভাইয়াকে জানাবেন, ঠিক আছে। ও আচ্ছা, কেন্দ্রমুখী বল কিভাবে উৎপত্তি লাভ করে সেটা ভাইয়া বিভিন্ন জায়গা থেকে আপনাদের জন্য একটু বের করছি। মানে কিভাবে উৎপত্তি লাভ করে সেটা আপনাদেরকে একটু বলি। যে 1 নম্বর হচ্ছে কেন্দ্রমুখী বল উৎপত্তি হয় হচ্ছে বস্তুর ওজন থেকে। 2 নম্বর বল হচ্ছে সুতার টান যদি দেন, সুতার টান থেকে হইতে পারে, ঠিক আছে। 3 নম্বর হইতে পারে যে আপনার ঘর্ষণ বল থেকে, ঠিক আছে। এগুলো একটু মনে রাখবেন, কেন্দ্রমুখী বলের উৎপত্তি কোথা থেকে হইতে পারে। 4 নম্বর কি? অবিলম্ব বল থেকে হইতে পারে, ঠিক আছে। 5 নম্বর কি হইতে পারে? একাধিক বল। একাধিক বল একটা বস্তুর উপর ক্রিয়াশীল আছে, ফলে তার কি হইতে পারে? ফলে হচ্ছে তার মধ্যে কেন্দ্রমুখী বল উৎপত্তি হইতে পারে, ঠিক আছে। একাধিক বল, কি বল? একাধিক বল একসাথে আছে, মানে এগুলো হচ্ছে আপনাদের জন্য নৈবিত্তিকে যদি আসে 1 2 3 নিচের কোনটি সঠিক? একাধিক বল ক্রিয়াশীল হইলেও আপনার কেন্দ্রমুখী বল উৎপত্তি হইতে পারে। তো এগুলো হচ্ছে মোটামুটি মনে করেন আপনাদের কিছু জিনিস মনে রাখা দরকার। তো
তো এগুলো একটু কষ্ট করে সবাই মনে রাখবেন, তাহলে বেশ ভালো হবে বলে আমার মনে হয়। আচ্ছা, আমরা কি সবাই কেন্দ্রমুখী বল বুঝে গেছি? কেন্দ্রমুখী বল যদি বুঝে যান, কেন্দ্র বিমুখী বলও বুঝে যাবেন। কেন্দ্র বিমুখী বল কি আমরা কি জানি? নিউটনের সূত্র অনুসারে প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। ঘূর্ণনশীল বস্তুর ক্ষেত্রেও কথা সেম, প্রত্যেকটা টর্কের সমান ও বিপরীত টর্ক থাকবে। তো কেন্দ্রমুখী বল যদি পাই, এটা উল্টা দিকে একটা কেন্দ্র বিমুখী বল পাবো না? সেম, মানে কেন্দ্রমুখী বলের সমান ও বিপরীত একটা উল্টা বল পাবো, সেটাকে কি বলবো? কেন্দ্র বিমুখী বল বলবো। আর আরেকটা জিনিস বলি, সত্যিকার কথা বলতে হচ্ছে এখনও কেন্দ্র বিমুখী বলের আসলে কোনো কী কারণে হয়েছে বা কেন হয়েছে এগুলো নিয়ে এখনও অনেক সংশয় আছে, এগুলো পুরোপুরি ক্লিয়ার না। তো আপনাদের বইতে যতটুকু বলছে আমি ওইটুকুই বলছি, কিন্তু আপনারা চাইলে হচ্ছে একটু গুগল করতে পারেন। যেমন ধরেন অপকেন্দ্র, তারপরে হচ্ছে যে অলিক কেন্দ্র, এরকম অলিক বল, অপবল, এরকম অনেক কিছু আছে, অনেকগুলো টার্ম আছে যে খালি ব্যাখ্যা করতে চায় যে কেন্দ্রমুখী বল কীভাবে আসলো, কেন্দ্র বিমুখী বল কীভাবে আসলো, এগুলা ঠিক আছে। কিন্তু এই জিনিসগুলোর এক্সাক্ট কোনো প্রুফ এখনও নাই, মানে কেন্দ্র বিমুখী বলটা, ঠিক আছে। তো কেন্দ্র বিমুখী বলটা কি? কেন্দ্রমুখী বলের উল্টা, এইটুকুই আমরা জেনে নিব, ঠিক আছে। এবং কি তাদের মানগুলো কি? সমান। তার মানে আপনি কেন্দ্রমুখী বল যদি এম ওমেগা স্কোয়ার আর হয় মাইনাস, তাহলে কেন্দ্র বিমুখী বল কি হবে? এম ওমেগা স্কোয়ার আর প্লাস, বা হচ্ছে এটার মান আর ওইটার মান কি? সমান, ওই আর কি, এটার সামনে মাইনাস ওটার সামনে প্লাস, এই হচ্ছে আপনার কেন্দ্র বিমুখী বল। তো আশা করি সবাই বুঝতে পারছেন। যদি বুঝতে পারেন তাহলে হচ্ছে ভাইয়ারা হচ্ছে এখন ব্যাংকিং ট্যাঙ্কিং পড়বো। তো আপনারা আছেন কিনা আমার সাথে বলেন। আমরা ব্যাংকিং পড়ে আজকে ছুটি দিব, ঠিক আছে? সময় কি বেশি হয়ে গেছে? আচ্ছা, নেগেটিভ সাইন কি বোঝায়? নেগেটিভ সাইনটা হচ্ছে বোঝায় যে আপনার এটা হচ্ছে মানে যে কেন্দ্রমুখী বলটা সেটা হচ্ছে বৃত্তের কেন্দ্রগামী, ঠিক আছে, বা সেটা হচ্ছে কেন্দ্রগামী, ঠিক আছে, এটা বোঝায়। ভাইয়া একটু বলেন প্লিজ, ভাইয়া আমাদের কয়টা চ্যাপ্টার করাবেন? ভাইয়া কয়টা চ্যাপ্টার করতে চান আপনারা জানান আমাকে, আর সামনে কোন চ্যাপ্টার করবেন সেটাও আপনারা জানান। ব্যাটলস অফ বায়োলজির পেজে জানান, গ্রুপে জানান, আপনাদের হ্যান্ড নোট পোস্ট করেন। আপনারা আমাকে যত উৎসাহ দিবেন আমি তত করব, দরকার হলে সবগুলো পড়াই দিব, ঠিক আছে। কিন্তু আপনারা উৎসাহ দেন না। আপনারা রেগুলার নোট যদি পোস্ট করেন, বেশি বেশি যদি পোস্ট করেন নোট, তারপরে আপনারা যদি উৎসাহ দেন, তাইলে পরে হচ্ছে যে মনে করেন আমি সবগুলা ইয়ে করবো, চ্যাপ্টার করবো। এখন আপনারা মনে করেন এক একটা ক্লাস করাই, আপনারা 2জন 3জন হ্যান্ড নোট পোস্ট করেন, তাহলে তো ভাইয়া মনে করেন ক্লাস করে আমি বুঝি না যে আসলে কয়জন করছেন আর কয়জন ঘুমাইছেন লাইভ অন করে, ঠিক আছে। তো আপনারা যদি একটু উৎসাহ দেন, আপনারা নোট পোস্ট করা মানে ভাইয়া উৎসাহ পাইতেছে, ঠিক আছে। আপনারা সমস্যা পোস্ট করা মানে ভাইয়া উৎসাহ পাইতেছে, এটা কথা যে স্টুডেন্টরা আমাকে দেখতেছে, তখন হচ্ছে আমি আরও বেশি চ্যাপ্টার করাবো, সমস্যা নেই। কিন্তু আপনারা যদি না করান তাহলে তো ভাই সম্ভব না। তো যাই হোক, এটা হচ্ছে কথা, আপনারা উৎসাহ দেন তাহলে সব চ্যাপ্টার করাই দেবো। তো এটা মুছে দেই। এখন হচ্ছে আমরা ব্যাংকিং নিয়ে একটু আলোচনা করব, ঠিক আছে, এবং সেটার মূল শর্ত কি এগুলা, ঠিক আছে। এগুলা থেকে কেন্দ্রমুখী বল, কেন্দ্র বিমুখী বল ইউজ করেই আমরা এখন ঘটনা ঘটাবো কিছু, ঠিক আছে। তো ভাইয়ার হচ্ছে খুব ঘোরার শখ। তো ভাইয়া ঘুরতে কই কই যাই? ভাইয়া ঘুরতে বান্দরবন যাই, বান্দরবনে বিভিন্ন জায়গায় আছে থানচি, ঠিক আছে। তো থানচি যাওয়ার পথে আমি যখন রুমা বাজার থেকে থানচির দিকে যাই, তখন রাস্তাগুলা কেমন জানেন? পাহাড়ি রাস্তা, হ্যাঁ, পাহাড়ি রাস্তাগুলা এরকম 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 এরকম, মানে ভয়ানক অবস্থা, এরকমই, আসলেই এরকম। আপনারা কেউ চান্দার গাড়িতে উঠছেন কিনা আমি বলতে পারি না, চান্দার গাড়ি যেভাবে চালায়, ঠিক আছে। তো যাক, এটা অনেকেই হয়তো জানেন, অনেকেই জানেন না। তো আপনারা যারা সাইকেল চালান বা হচ্ছে আপনারা যারা টিভি দেখেন, টিভি দেখলেও আপনারা দেখছেন যে আপনারা বিভিন্ন হুন্ডার রেস দেখছেন। হুন্ডার রেসে কি হয়? এরকম মনে করেন একটা রাস্তা আছে, ট্র্যাক আছে, সেই ট্র্যাকের মধ্যে যখন এইভাবে ঘুরতে যাচ্ছে, তখন হচ্ছে কি হুন্ডা যারা চালায় তারা একদম বাইকা যায়, একদম বাইকা পারলে মাটির সাথে শুয়ে যায়। কেন ভাইয়া মাটির সাথে শুয়ে যায়? কারণ হচ্ছে তারা তাদের বেগটাকে সর্বোচ্চ রাখতে চাচ্ছে, এবং হচ্ছে কি তারা একই সাথে চাচ্ছে যে তারা যাতে ট্র্যাকে থাকে, যাতে উল্টায় না যায়, ঠিক আছে। কেন উল্টায় যাবে? কেন ট্র্যাকে থাকার জন্য, এবং কেন তাদের বেগ বেশি রাখা লাগবে? বেগ বেশি রাখা লাগবে কারণ তার ফাস্ট হতে হবে, এবং বেগ যদি বেশি রাখতে হয় এবং সে যদি সোজা চলে ঘুরতে চায় তাহলে সে উল্টায় যাবে। কেন উল্টায় যাবে সেটা ভাইয়া বলবো এখন, ঠিক আছে। তো এই হচ্ছে মোটামুটি ঘটনা। যে ঘটনা কি, আমরা যখন একটা বাঁকা পথে যাব তখন আমাদের হয় কি কিছুটা হেলে পড়তে হয়। যারা হুন্ডা চালাই বা সাইকেল চালাই তারা ভালো মতোই জানি, ঠিক আছে। আবার অনেকে পাহাড়ি রাস্তায় গেছেন, পাহাড়ি রাস্তার মধ্যে কি হয়, পাহাড়ি রাস্তাগুলো একটু বাঁকায় রাখা হয়, ঠিক আছে, তো যাতে হচ্ছে যে অ্যাক্সিডেন্ট না হয়। আচ্ছা, এখন কেন অ্যাক্সিডেন্ট হইতে পারে, কেন না হইতে পারে সেটা আমি বলতেছি, ঠিক আছে। একটা বস্তু যখন একটা ঘূর্ণনশীল রাস্তায়, ঠিক আছে, ধরেন একটা বস্তু এই পথে ঘুরতেছে, তার বেগটা বরাবরই কোন দিকে? ভিটা হচ্ছে এই দিকে, এবং সে বরাবরই কি এই কেন্দ্র বরাবর কেন্দ্রমুখী বল দ্বারা আটকায় আছে। আশা করি বুঝতে পারছেন, ঠিক আছে। এখন যে কোনো মুহূর্তে, মানে এই টানের কারণেই তো সে আটকায় আছে, এই টানটা না দিলে তো সে আটকায় থাকতো না। তো যেই কোনো মুহূর্তে বা এই টানের কারণেই তো তার বেগ পরিবর্তন হচ্ছে প্রতি মুহূর্তে, তাই না? আমরা কিন্তু এটা বুঝছি, টানের কারণে তার বেগের মান পরিবর্তন না হলেও বেগের দিকটা কিন্তু পরিবর্তন হচ্ছে। এখন দেখেন, তার মানে একটা কেন্দ্রমুখী বল যদি থাকে, বস্তুটা একটা রাস্তায় ঘুরতে পারবে, ঠিক আছে, বা সে কোনো একটা বাঁক নিতে পারবে, ঠিক আছে। তার মানে কি কেন্দ্রমুখী বলটা কেন প্রয়োজন? যাতে একটা বাঁক না নিতে পারি। এখন মনে করেন এখান থেকে যদি আমি কেন্দ্রমুখী বল উঠাই দিই,
তাহলে কি সে বাঁক নিতে পারবে? পারবে না। সে কি একদম এই বরাবর চলে যাবে, কারণ তার তো আর তখন দিক পরিবর্তন হবে না কেন্দ্রমুখী বল না থাকলে। এই বরাবর চলে গিয়ে এখানে একটা খাদ আছে, খাদের ভিতরে সে পড়ে যাবে। এই হচ্ছে ঘটনা। তার মানে আমরা প্রথমে কি শিখলাম, যে বস্তু যদি ঘুরতে হয় তার মধ্যে কি লাগবে, একটা কেন্দ্রমুখী বল লাগবে। ঠিক আছে, তো এখন আমরা একটা রাস্তার মধ্যে আসি। একটা রাস্তার মধ্যে ভাইয়া হচ্ছে একটা সাইকেল চালাচ্ছি। এই যে এটা হচ্ছে সাইকেল, সরি এটুকুই আঁকলাম। হ্যাঁ, তো এটা হচ্ছে সাইকেল। এখন আমি সাইকেল নিয়ে সোজা দাঁড়ায় আছি বা সোজা চালাচ্ছি। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে মনে করেন আমার হচ্ছে যে এখন সোজাভাবে চালাচ্ছি। আমি চিন্তা করছি যে না, আজকে আমি বাঁকা রাস্তা হইলেও বাঁকবো না। ঠিক আছে, তো আমি চিন্তা করছি কি আমি সোজাভাবে যাব। হ্যাঁ, তো সোজাভাবে গেলে কি হবে, আমার ওজন ডব্লিউটা কি বরাবর নিচের দিকে ক্রিয়া করবে। ঠিক আছে, আমি কি বলছি, আমার কেন্দ্রমুখী বল লাগবে বাঁক ঘোরার জন্য। এখন যদি এখানে আমি যদি কেন্দ্রমুখী বল না পাই, আমি কিন্তু খাদে পড়ে যাব। ঠিক আছে, তাহলে আবার আমরা কি শিখছিলাম একটু আগে, ভাই লিখে দিয়েছিলাম যে কেন্দ্রমুখী বল কোথা থেকে আসে, যে ওজন থেকে আসতে পারে, সুতার টান থেকে আসতে পারে, আবার একাধিক বলের ক্রিয়া প্রতিক্রিয়ার ফলেও কেন্দ্রমুখী বল আসতে পারে। তো আমরা এখানে কি দেখলাম, ভাইয়ার ওজনটা নিচের দিকে ক্রিয়াশীল। তো ওজনের সাথে বিপরীত দিকে কে একটা প্রতিক্রিয়া বল আর ক্রিয়াশীল, এটা তো আমরা জানি প্রত্যেক ক্রিয়ারই সমান বিপরীত প্রতিক্রিয়া আছে। তার মানে আমার ওজন ডব্লিউ ইকুয়াল টু আর যদি হয়, এই দুজন কাটাকাটি করে কি এখানে শূন্য, তো আমি তো ওজন থেকে বা প্রতিক্রিয়া বল থেকে তো আমি কোনো কেন্দ্রমুখী বল পাচ্ছি না। তার মানে আমি যদি সোজা পথে কোনো একটা বাঁক দিয়ে যাইতে চাই, আমি কিন্তু খাদে পড়বো অবশ্যই। কারণ কি, আমার হচ্ছে কেন্দ্রমুখী বল নাই, এফ এর মান হচ্ছে 0। তার ফলে আমি স্পর্শক বরাবর চলে যাব, কারণ আমার বেগের কোনো দিক পরিবর্তন হবে না, তার ফলে আমি খাদে পড়বো। ঠিক আছে, তার মানে সোজা হয়ে গেলে কাজ হবে না, এখন আমার বাঁকতে হবে। আশা করি বুঝতে পারছেন যে কেন আমার বাঁকতে হবে। ঠিক আছে, যাতে আমি খাদে পড়ে না যাই, সেই জন্য হচ্ছে আমার বাঁকতে হবে। কারণ হচ্ছে কি, আমার বেগের পরিবর্তন করতে হবে। ঠিক আছে, তো এখন দেখেন, আমি মনে করেন এখন এই যে আমার সাইকেল, হ্যাঁ, তো আমার ওজন ডব্লিউটা কি নিচের দিকে ক্রিয়াশীল। এখন আমি যেহেতু বাইকে আছি, তার মানে কি প্রতিক্রিয়া বলটা কোন দিকে হবে, আমার সাথে বাইকে যাবে না। আশা করি বুঝতে পারছেন, প্রতিক্রিয়া বলটা তো বাঁকানো আমার উদ্দেশ্য, কথা বুঝছেন। তো হচ্ছে যে এইদিকে বাইকে গেল, হ্যাঁ, মানে আমি জাস্ট সে যে প্রতিক্রিয়া বলটা আমি কোন দিকে পাবো, এদিকে পাবো না। আশা করি বুঝতে পারছেন। তো প্রতিক্রিয়া বলটা যদি এদিকে পাই, এখন মনে করেন আমি থিটা কোণে বাঁকছি, তাহলে এই অংশটাকে আমি কি বলতে পারবো, এই অংশটাকে আমি বলতে পারবো আর কস থিটা, আর এই অংশটাকে আমি কি বলতে পারবো, আর সাইন থিটা। ঠিক আছে, তো এখান থেকে আমরা কি দেখতেছি, ডব্লিউ ইকুয়াল টু আর সাইন থিটা, কারণ দুইটা কি সমান ও বিপরীত দিকে। ঠিক আছে, ডব্লিউ ইকুয়াল টু আর সাইন থিটা। তার মানে এই প্রতিক্রিয়া বলের একটা অংশ আর সাইন থিটা ব্যয় হবে হচ্ছে ডব্লিউকে প্রশমিত করার কাজে, আর আরেকটা অংশ যেটা, সেটা কি এই বরাবর ক্রিয়াশীল আছে না, এই জিনিসটা আমার বাড়তি না, এই জিনিসটাই হচ্ছে কি আমাকে কেন্দ্রমুখী বলে সাপ্লাই দিবে। তার মানে আমার কেন্দ্রমুখী বলের মান কত হবে, এফ ইকুয়াল টু আর, আচ্ছা এটা কত লেখা, কস থিটা হবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন কি বলতেছি। কেউ যদি না বুঝতে পারেন ভাইয়াকে জানান, ভাইয়া বুঝি নাই, আমি দেখতেছি, একটু জানান আমাকে। কেউ কি বুঝছেন যে কেন্দ্রমুখী বল কেন এদিকে, কোথায় পোলাপান, দ্রুত জানান দেখতেছি। কই কেউ কিছু জানায় না কেন? জি ভাইয়া, আবার বলবো। আচ্ছা আরেকবার বলি, দেখেন আমি যখন বাইকা চালাচ্ছি তখন আমার ওজন ডব্লিউটা কি নিচের দিকে ক্রিয়াশীল। ঠিক আছে, যেহেতু বাইকা চালাচ্ছি তার মানে প্রতিক্রিয়াটা কি আমাকে বাইকা দিতে হবে। ঠিক আছে, তো প্রতিক্রিয়াটা বেঁকে আসতেছে, তো প্রতিক্রিয়াটা যখন বেঁকে আসতেছে, এটা মনে করেন থিটা কোণে আমি বাঁকছিলাম। তো প্রতিক্রিয়ার কি একটা অনুভূমিক উপাংশ আছে, সেটা কি আর কস থিটা, আর যখন উলম্ব উপাংশটা আছে সেটা কি আর সাইন থিটা। তো এখন দেখেন এই ডব্লিউকে প্রশমিত করতে হবে, তো মানে ওজনের প্রতিক্রিয়ার সমান বিপরীত প্রতিক্রিয়া থাকতে হবে না। তো এখানে প্রতিক্রিয়াটা কে দিচ্ছে, এই আরটার একটা অংশ প্রতিক্রিয়া হিসেবে আর সাইন থিটা হিসেবে সাপ্লাই দিতেছে, যেটা হচ্ছে ডব্লিউ ইকুয়াল টু আর সাইন থিটা আমরা বলতে পারি। ঠিক আছে, আর হচ্ছে আরেকটা অংশ আছে, যে এই আরকে আরেকটা অংশ ভাগ করছি, সেটা হচ্ছে আর কস থিটা। তো এই আর কস থিটাটা কি করবে, আর কস থিটাটাই হচ্ছে আমার কেন্দ্রমুখী বলের সাপ্লাই দিবে। তার মানে কেন্দ্রমুখী বল এফ ইকুয়াল টু কত, আর কস থিটা। আশা করি বুঝতে পারছেন। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন সবাই। এখন দেখেন আপনাদের বইতে থিওরিটা কিভাবে প্রুফ করছে, আপনাদের বইতে হচ্ছে ভাইয়া তো এটা কিসের উপাংশ নিছি, ভাইয়া নিচে হচ্ছে অনুভূমিকের সাথে যেই কোণটা সেটা নিছি। আপনাদের বইতে কোনটা নিছে, আপনাদের বইতে কোন নিছে উল্টা, কোন নিচে কি উলম্বর সাথে কত ডিগ্রি কোণে বাঁকছে সেটা নিছে। ঠিক আছে, আর যদি এদিকে হয়, ডব্লিউ যদি নিচের দিকে হয়, আমি তো কোন নিছিলাম এটা, তো আপনাদের বইতে কোন নিচ্ছে এইটা। ঠিক আছে, আমি তো বইয়ের মতো করে মিলে প্রুফ করে দিচ্ছি। তো এখন দেখেন, তাইলে আর যদি এদিকে হয়, থিটা যদি এদিকে হয়, তাহলে এদিকে কি আর কস থিটা, আর এদিকে কি হবে আর সাইন থিটা। আপনারা এইটা ফলো করবেন। ঠিক আছে, মানে
উলম্বের সাথে কত ডিগ্রি কোণে আমার বাঁকতে হচ্ছে সেটা নেবেন, অনুভূমিকের সাথে কত ডিগ্রি কোণে বাঁকা সেটা যদি বলে তাহলে ওইভাবে সূত্র চেঞ্জ করবেন। আর সাধারণত উলম্বের সাথে কত ডিগ্রি কোণে বাঁকা সেটা বলা থাকে। তার মানে এই থিটাটা যদি আমি নেই, এইটা কি হয় আর কস থিটা, আর এটা কি হয় আর সাইন থিটা। তাহলে আপনার ডব্লিউ ইকুয়াল টু কত হবে আর কস থিটা, আর আপনার কেন্দ্রমুখী বল এফ ইকুয়াল টু কী হবে আর সাইন থিটা। ঠিক আছে, আবার কেন্দ্রমুখী বলের সূত্র একটু আগে শিখছি, এম ভি স্কোয়ার বাই আর। ঠিক আছে, আর কত আর সাইন থিটা, এরকম। তো এই দুটাকে আপনি ইকুয়াল করতে পারেন। আবার ডব্লিউ ইকুয়াল টু কী জানি এম জি, ডব্লিউ ইকুয়াল টু এম জি ইকুয়াল টু কত আর কস থিটা, এইভাবেও বলতে পারি। আশা করি বুঝতে পারছেন সবাই। তো এখন একটা জিনিস দেখেন, মনে করেন এটাকে আমি 1 নম্বর সূত্র 1 নম্বর সমীকরণ দিলাম, এটাকে 2 নম্বর সমীকরণ দিলাম। হ্যাঁ, কেউ না বুঝলে ভাইয়াকে বলবেন। হ্যাঁ, তো এখন দেখেন আমরা 2 ভাগ 1 করি, 2 ভাগ যদি 1 করি তাহলে দেখেন কি পাবো, 2 ভাগ 1 করলে আর আর কাটাকাটি যাবে, টেন থিটা থাকবে, টেন থিটা ইকুয়াল টু কত এফ বাই ডব্লিউ। এই তো ঘটনা, এফ বাই ডব্লিউ। তার মানে এফ বাই ডব্লিউ যদি হয়, ডব্লিউ ইকুয়াল টু এম জি, এফ ইকুয়াল টু কত এম ভি স্কোয়ার বাই আর, তাই না? ঘটনা কিন্তু এরকম। এই যে দেখেন, তাহলে জিনিসটাকে আরেকটু সুন্দর করে লিখি, এম ভি স্কোয়ার বাই আর ইন্টু এম ইন্টু জি, এম এম কাটা, তার মানে কি ভি স্কোয়ার বাই আর জি। তো এখন দেখেন এখান থেকে আমরা কি পাইছি, টেন থিটা ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর জি। ঠিক আছে, এই থিটাটা কি নির্দেশ করে আমি কত ডিগ্রি কোণে বাঁকছি সেই কোণটা, এই ভিটা কি নির্দেশ করে বস্তুটার রৈখিক বেগ কত সেটা। ঠিক আছে, এই আর কি নির্দেশ করে বলেন বলেন, আর কি নির্দেশ করে, ভি স্কোয়ার বাই আর জি। দাঁড়ান, আর কি, ও আচ্ছা, আর হচ্ছে আমি যেই পথে ঘুরতেছি, এই যে এখান থেকে আমরা কি দেখলাম, যেই পথে ঘুরতেছি এখানে কি একটা ব্যাসার্ধ আছে না, এফ ইকুয়াল টু এম ভি স্কোয়ার আর বাই আর। এই যে আর হচ্ছে এই বৃত্তাকার পথের ব্যাসার্ধ। তো ও যেই বৃত্তাকার পথে ঘুরবে বা হচ্ছে ও যেই বাঁকটা ইয়ে করবে, সেই বাঁকের ব্যাসার্ধ হচ্ছে এই আর, আর জিটা কি 9.8, এটা তো আপনারা জানেন। তাহলে এখন একটা জিনিস দেখেন, আমরা কি পাইলাম, যে মনে করেন আপনাকে যদি একটা ভ্যালোসিটি দেওয়া থাকে যে 100 মিটার পার সেকেন্ড বেগে একটা বস্তু 500 মিটার ব্যাসার্ধের একটা পথ দিয়ে যাবে, তাহলে তার কতটুকু বাঁকাইতে হবে, তার বাঁকাইতে হবে কতটুকু, এই থিটা কোণ পরিমাণ। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পারছেন। আবার যদি আপনাকে বলা থাকে যে একটা বস্তু এত কোণে বেঁকে চলতেছে বা এত কোণে বাঁকতে পারবে, এবং তার যে বৃত্তাকার পথ দিয়ে যাবে সেই বৃত্তাকার পথের ব্যাসার্ধ হচ্ছে 50 মিটার, তাহলে তার কত বেগ নিয়ে যাইতে হবে। ঠিক আছে, সেটাও যদি বলে আপনারা কিন্তু এখান থেকে বের করে ফেলতে পারবেন, টেন থিটা ইকুয়াল টু ভি স্কয়ার বাই আর জি দিয়ে বের করতে পারবেন। আশা করি সবাই বুঝতে পারছেন যে কেন্দ্রমুখী বল না থাকলে কেন আমি পড়ে যাব, এবং কেন্দ্রমুখী বলকে ব্যবহার করে কিভাবে ভাইয়া এই সূত্রটা আনলাম। কেউ যদি না বুঝে থাকেন ভাইয়াকে বলেন। হ্যাঁ, আরেকটা টপিক পড়াবো, তারপর শেষ, ছুটি। দেখি কই পোলাপান কোথায়, বলেন বলেন, নেক্সট ক্লাসে ম্যাথ করব। হ্যালো পোলাপান, আপনারা না সবাই আমার থেকে অনেক বেশি পিছায় আছেন, বুঝতে পারছেন? আমি মাত্র আমার নেটটা চেক করলাম, যে মানে নেট না অ্যাকচুয়ালি আমার ইয়েটা চেক করলাম, যে ওখানে দেখতেছি যে আপনারা অনেক পিছায় আছেন, আমি অনেক আগায় আছি। ঠিক আছে, তো যাক সমস্যা নাই, আশা করি এটা আপনারা বুঝতে পারছেন। তো এখন যেটা বলবো সেটা হচ্ছে যে মনে করেন গাড়ির রাস্তা না, মনে করেন হুন্ডা হইলে বাঁকাইতে পারি, সাইকেল হইলে বাঁকাইতে পারি, এখন গাড়ি তো বাঁকতে পারবে না, তো গাড়ি কিভাবে চেঞ্জ হবে? তো সেইটার জন্য সবাই চিন্তা করছে যে থাক, তাইলে গাড়ি হুন্ডা সাইকেল কারোরই বাঁকার দরকার নাই, আমরা রাস্তাটাকেই বাঁকায় দিই। তখন কি করছে, যে মনে করেন আপনার গাড়িটাকে যেই কোণে বাঁকাইতে হইতো বা সাইকেলটাকে যেই কোণে বাঁকাইতে হইতো, আমার রাস্তাটাকে আমি সেই কোণে বাঁকায় দিব। ঠিক আছে, তো হচ্ছে কি রাস্তাটাকে আমরা কি করি, এই যে একটা কোণে, মনে করেন রাস্তা আগে থাকতো এই অবস্থায়, তো রাস্তাটাকে আমি বাঁকায় একটু উঁচু করে দিলাম। ঠিক আছে, উঁচু করে দিলে এখান থেকে যদি সাইকেল সোজাও চলে তাহলেও দেখবেন যে সাইকেলটা বাঁকা চলতেছে। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পারছেন। তো এই যে রাস্তাটাকে বাঁকায় দিতেছি না একটা কোণে, নির্দিষ্ট কোণে, ঠিক আছে, এই যে কোণে বাঁকাইতেছি রাস্তাটাকে, এটাকে কি বলে, ব্যাংকিং কোণ। ঠিক আছে, এটাকে কি বলে, ব্যাংকিং কোণ। যে আনুভূমিকের সাথে কত ডিগ্রি কোণ একটা রাস্তাকে বাঁকায় দিলে গাড়িগুলো একটা নির্দিষ্ট স্পিডে চলতে পারবে। ঠিক আছে, তো ওই কোণটাকে কি বলবো আমরা, ব্যাংকিং কোণ বলবো। ঠিক আছে, তো ব্যাংকিং কোণ এখানে আবার একটা উচ্চতা বের করতে হয়। ঠিক আছে, এই উচ্চতাটা বের করতে হয় সামটাইমস। তো এই উচ্চতাটা আমরা কিভাবে বের করবো, আপনাকে হচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনাকে যেই রাস্তাটা, সেই রাস্তাটার কি দেওয়া থাকবে, দৈর্ঘ্য দেওয়া থাকবে, যে 5 মিটার দৈর্ঘ্যের একটা রাস্তাকে আমরা কি করতেছি,
5 মিটার না, ধরেন x মিটার, মানে সূত্রটা একবারে চলে আসুস, x মিটার দৈর্ঘ্যের একটা রাস্তাকে আমরা থিটা গুণে বাঁকিয়ে দিছি, ঠিক আছে, থিটা গুণে বাঁকিয়ে দিছি, খুব ভালো কথা। এখন ওর হাইটটা বের করতে বলবে আপনাকে, ঠিক আছে, ওর কি বের করতে বলবে, হাইট, বলবে যে কতটুকু উচ্চতা বাড়াইলে এই জিনিসটা আর হচ্ছে কি উল্টা যাবে না, বা কতটুকু উচ্চতা বাড়াইতে হবে, ঠিক আছে, কতটুকু উচ্চতা বাড়াইলে এই থিটা কোণটা উৎপন্ন হবে, কোশ্চেনটা অনেকটা এরকম আসবে, ঠিক আছে। আর এই থিটা কোণটা কি, আমার সাইকেল বা বাইকটাকে যত কোণে বাঁকাইতাম সেই কোণে রাস্তা বাঁকাই দিছি, তার মানে ওই থিটা আর এই থিটা সেম। তো ফার্স্টে আমার কি এই থিটাটা বের করতে হবে, এই থিটাটা আমরা কি টেন থিটা ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর জি দিয়ে বের করবো, ঠিক আছে, এখান থেকে থিটাটা পাবো। হ্যাঁ, তো থিটাটা পাওয়ার পরে এখন একটা জিনিস দেখেন, এই জায়গার ক্ষেত্রে আপনাকে তো এটা দেওয়া থাকবে, তাহলে আপনি কি জানেন সাইন থিটা ইকুয়াল টু কি, লম্ব বাই অতিভুজ। আপনাকে এইচ এর ভ্যালু যদি বের করতে বলে, তার মানে কি লম্বটা কি এইচ আর অতিভুজটা কি এক্স, তা আপনাকে যদি এইচ এর মান বের করতে বলে এইচ ইকুয়াল টু কি এক্স সাইন থিটা। আশা করি সবাই বুঝতে পারছেন ব্যাংকিং কোণ কি, খুবই সহজ। ব্যাংকিং কোণ কি, ব্যাংকিং কোণ হচ্ছে যে আমি হচ্ছে যে সাইকেল বা বাইককে বাঁকাইতে পারবো রাস্তার মধ্যে, কিন্তু আমি তো গাড়িকে বাঁকাইতে পারবো না, 4 চাকা বিশিষ্ট গাড়ি, তাকে আমি কিভাবে বাঁকাবো, বা একটা ট্রেন যাইতেছে বাঁকা পথ দিয়ে ট্রেন বাঁকা হচ্ছে, তাকে আমি কিভাবে বাঁকাবো, তারা তো আমি কাট করে দিলে তো সে উল্টায় যাবে, তো সেই জন্য আমি কি করছি রাস্তাটারে বাঁকাই দিছি, রাস্তাটাকে ভূমির সাথে থিটা কোণে বাঁকাই দিছি। কত কোণে বাঁকাইছি, যেই কোণে আসলে সে যদি বাঁকতো তাইলে সে উল্টাইতো না, সেই কোণে রাস্তাকেই আমি বাঁকাই দিছি। তো রাস্তাকে বাঁকাই দিলে অটোমেটিক্যালি তার ভিতরে ওই কোণটা উৎপন্ন হয়ে গেছে, ঠিক আছে। তো তার ফলে হচ্ছে কি এই যে রাস্তাকে যেই কোণে বাঁকাই দিলে সে আর উল্টাবে না, সেই কোণটাকেই আমরা কি বলবো, ব্যাংকিং কোণ বলবো, ঠিক আছে। তো ব্যাংকিং কোণ উৎপন্ন করার জন্য রাস্তার একটা পাশকে কি আদি উচ্চতা থেকে অনেক বেশি উচ্চতায় রাখতে হয়েছে, আরেকটা অংশ তো আগের উচ্চতাতেই আছে, একটা অংশ আগে থেকে উচ্চতায় আছে, এই এইচটা মাঝে মধ্যে আপনাকে বের করতে বলে। তো আপনাকে যদি রাস্তার দৈর্ঘ্য দেওয়া থাকে এবং এই এইচ বের করতে বলে, আপনি আগে হচ্ছে থিটাটা বের করে নেবেন যে ব্যাংকিং কোণটা কত, তারপর ব্যাংকিং কোণ বের করার পরে আপনি কি করবেন, সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি, লম্ব বাই অতিভুজ, সেখান থেকে আপনি এইচ এর ভ্যালু ইজিলি বের করে ফেলতে পারবেন। আশা করি সবাই বুঝতে পারছেন। তো বাচ্চারা আমাকে একটু জানান সবাই যে হ্যাঁ হ্যাঁ আজকে ছুটি দিয়ে দিব, এখনই ছুটি দিয়ে দিব, আমার কাজ শেষ, আর না ওভারলোড। এইটুকু কি বুঝছেন কিনা আমাকে বলেন সবাই, এইটুকু যদি বুঝতে পারেন সবাই একটু জানান, জি ভাইয়া বুঝতে পেরেছি, তারপরেই ছুটি দিয়ে দিব। একজন ইও ভাইয়া জানাইছেন, ইও ভাইয়া মানে কি ও ভাই আমাকে একটু বলেন। সবাই যদি বুঝতে পারেন তাহলে আমাকে জানান। আমি সবার থেকে এক্সপেক্ট করব যে আপনারা সবাই আজকের ক্লাস নোট দিবেন, ঠিক আছে, ক্লাস নোট খুব সুন্দরভাবে আজকে দিবেন আপনারা। আপনারা যদি ক্লাস নোট দেন বা এই কয়েকদিন দেখবো আমি আপনাদের রেসপন্স, আপনারা যদি ক্লাস নোট দেন তারপরে হচ্ছে নিউটনীয় বলবিদ্যার পরে অন্য চ্যাপ্টারে হয়তো আমরা যাব। যদি আপনাদের রেসপন্স ভালো না থাকে তারপরে চ্যাপ্টারগুলো জানি না আমি যাবো কি যাবো না, বা হচ্ছে আমরা যাব কি না, ঠিক আছে। সবাই ক্লাস নোট দিবেন আজকে, অন্তত আমি 50টা ক্লাস নোট দেখতে চাই, ঠিক আছে। দেখি 50 জন মানুষ তো আছেন এখন, তো 50টাই দেখতে চাই, ঠিক আছে। আর ভাইয়া ইনশাল্লাহ ভাইয়ার জন্য দোয়া রাখবেন সবাই। আপনারাও ভালো থাকেন, সুস্থ থাকেন। অসংখ্য ধন্যবাদ ভাইয়াকে আজকে এই যে এই সময়টা ভাইয়ের সাথে উপস্থিত থাকার জন্য, ঠিক আছে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।